আপনারা শুনছেন কালো রাত 24। একটা 6 মাসের ছোট বাচ্চা রাত হলে হেঁটে হেঁটে বাইরে যায়। শুধু কি তাই, বাচ্চাটা একটা নারী কণ্ঠে কথা বলে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, তাই না? হ্যাঁ, আপনাদের মতো আমি অবাক হয়েছি কথাটা শুনে। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ খুব চমৎকার একটা পরীর গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা পুরোটা শুনুন, আশা করি গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের কাঁদাবে। এই যে অবাক করা ছোট বাচ্চাটির কথা বলছি, এই ছোট ছেলে বাচ্চাটা আমার আপন মামাতো ভাই। ও কিছুদিন ধরে এরকম আচরণ করার ফলে তাদের গ্রামে অনেকেই ওকে দেখতেই ভিড় জমাচ্ছে। আমার মা আমাকে ফোনে একটু আগে এসব বলল, মা, মামা বাড়িতে। মায়ের কথায় আমি অবাক হয়ে বললাম, ধুর, এসব আবার হয় নাকি? 6 মাসে একটা বাচ্চা কিভাবে কথা বলবে, কিভাবে হাঁটবে? বয়সের বাচ্চারা তো ভালো মতো হামাগুড়ি দিতে পারে না, হাঁটবে কিভাবে? আমার কথা জবাবে মা বললেন, আরে বিশ্বাস কর, এরকম ঘটনাই ঘটেছে। আমিও তোর বাবা নিজের চোখে দেখেছি। বাচ্চাটির এরকম আচরণে বাড়ির মধ্যে তো ভিড় পড়ে গেছে মানুষের। দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখতে। তোর বিশ্বাস না হলে এসে দেখে যা। মায়ের কথায় কেমন একটা কৌতূহল হলো, ইচ্ছে হলো চলে যাই। ভাবনা মতো কিছুক্ষণ পর রওনা করলাম মামা বাড়ি থেকে। আমার মামা বাড়ি বেশি দূরে নয়, পাশের গ্রামেই বাড়ি। হেঁটে হেঁটে যেতে পারবো। মনের মধ্যে কৌতূহল নিয়ে বেশ কিছুক্ষণ পরে আমি পৌঁছে গেলাম মামা বাড়িতে। সেখানে যাওয়ার পর দেখলাম আসলে বাড়িতে অনেক মানুষের ভিড়। হয়তো আমার মামাতো ভাইকে দেখতে আসছে সবাই। আমি সেখানে যাবার পর মা বলল, বাবা, নিষেধ আসছিস? আয় আয়, দেখ তোর মামির কোলে তোর মামাতো ভাইকে দেখ। মায়ের কথায় মামাতো ভাইয়ের দিকে তাকিয়ে মাকে বললাম, কই, ও তো নর্মালি আছে, কথাও বলছে না, হাঁটাহাঁটিও করছে না। আমার কথায় মা বললেন, আরে এখন দিন না, দিনের বেলা স্বাভাবিক থাকে, সন্ধ্যার পর থেকে শুরু হয় অস্বাভাবিক কাজকর্ম। অপেক্ষা কর, রাত হলে দেখতে পারবি। বাড়িতে ঘরে তালা লাগিয়ে আসছিস তো? হ্যাঁ মা, ঘরে তালা লাগানোই আছে। আমার কথায় মা বলল, ঘরে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি তোকে। মায়ের কথায় নানির ঘরে গিয়ে বসলাম। এদিকে কিছুক্ষণের মধ্যে মা খাবার নিয়ে আসলেন। মা খাবার নিয়ে আসায় আমি খেয়ে সেখানে শুয়ে ফোন টেপাটেপি করছিলাম। এইভাবে কেটে গেল সময়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা হতেই মা আমার কাছে এসে বলল, এই নিশাদ, আয় আয় দেখে যা। মায়ের কথায় আমি মামার ঘরে গিয়ে দেখলাম অবাক করা একটা ঘটনা। আমি দেখলাম সত্যি আমার মামাতো ভাইটা দাঁড়িয়ে আছে। ওকে ধরে রাখছে আরো কেমন মহিলা, মানুষের কণ্ঠে কথা বলছে। ওর এমন অবস্থা দেখে কেউ কেউ বলছে ওকে মনে হয় কোনো ডাইনি ধরেছে। এদিকে আমি এসব দেখে মামাকে বললাম, মামা, একে দেখে তো স্বাভাবিক কিছু মনে হচ্ছে না, তুমি একে কোনো হুজুর বা কবিরাজকে দেখাও না। আমার কথা জবাবে মামা বললেন, কি আর বলবো ভাগিনা, সন্তানের এমন অবস্থায় কোনো মা বাবা কি চুপ করে থাকতে পারে রে? ওকে একজন কবিরাজ দেখিয়েছি। কবিরাজ 2 দিন আগেও তো ওকে দেখে ঘরটা বন্ধ করে দিয়ে গেল, তবুও তো ভালো হচ্ছে না। ছোট একটা বাচ্চা এরকম অস্বাভাবিক কাজ করলে কি ভালো লাগে বল? মামার কথায় আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, মামা, আমি ওর জন্য একজন কবিরাজ নিয়ে আসছি। তুমি সালাম কবিরাজের নাম শুনেছ তো? আমাদের গ্রামে বাড়ি। আমি সালাম দাদুকে নিয়ে আসছি। সালাম দাদু আসলে নিশ্চয়ই কোনো না কোনো সমাধান করবে ইনশাল্লাহ। আমার কথায় মামা বললেন, হ্যাঁ, আমি ওনার কথা শুনেছি, তা চল আমিও তোর সাথে যাই। মামার কথায় আমি বললাম, না মামা, আমি একাই যাচ্ছি। যেতে তো বেশিক্ষণ লাগবে না, পায়ে হেঁটে যেতে 10 মিনিট তো লাগবে। তাছাড়া এখনো রাত তেমন হয়নি, সন্ধ্যায় বলতে পারো। তোমরা একে ধরো, আমি সালাম দাদুর বাড়িতে গিয়ে ওনাকে নিয়ে আসছি। কথাটা বলে আমি বেরিয়ে পড়লাম সালাম দাদুর বাড়ি থেকে। চারিদিকে অন্ধকার নেমে আসছে। আমি হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় যাওয়ায় পেছন থেকে একটা আওয়াজ পেলাম। আওয়াজ পেয়ে আমি এদিক সেদিক তাকাতে লাগলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কাউকে দেখতে না পেয়ে আমি দ্রুত হাঁটতে লাগলাম। এদিকে তখনই আশপাশের গাছগুলো নড়াচড়া করতে লাগলো। মনে হচ্ছিল কেউ এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য দেখে আমি সাহস করে থেমে গেলাম। আর তখনই একটা আওয়াজ ভেসে আসলো, একটা কান্নার আওয়াজ। আমি আওয়াজটা শুনে সাহস করে বলে উঠলাম, কে আপনি? আমার সামনে আসুন। আমার কথাটা শুনে কান্নার আওয়াজটার থেকে হাসির আওয়াজ আসতে লাগলো। এইসব শুনে মনে মনে ভাবলাম, কে হতে পারে? তখনই মনে পড়ল, আমার মামাতো ভাইটিকে যে ডাইনিটা ধরেছে, এটা সে ডাইনিই হতে পারে।
ও মনে হয় চায় না আমি সালাম দাদুকে ডাক দিয়ে নিয়ে আসি, তাই আমাকে ভয় দেখাচ্ছে। এসব দেখে আমি বললাম, ও বুঝতে পারছি, তুমি মনে হয় সেই ডাইনি, তাই না? শোনো, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি ভয় পাই না। তুমি এখান থেকে চলে যাও, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আবার ক্ষতি করার চেষ্টা করলে আয়শাপুরী তোমাকে ছাড়বে না, মনে রেখো। আমার কথায় অদ্ভুত কণ্ঠে আওয়াজ আসলো, আয়শাপুরী, আয়শাপুরী তোর কি হয়? তখন আমি বললাম, আয়শাপুরী আমার ভালোবাসা, আমরা একে অপরকে ভালোবাসি, বুঝলি? তাই আমাকে ডিস্টার্ব না করে এখান থেকে চলে যা। আমার কথায় একটা ধোঁয়ার মতো সামনে এসে একটা পরীর রূপ নিল। আর এটা অন্য কোনো পরী নয়, এটা আয়শাপুরী। আপনারা যারা এই আয়শাপুরীর ঘটনা জানেন না, তারা আমার এই ভূতের গল্প লেখক আইডিতে ঢুকে পরীর প্রতিশোধ গল্পটা পড়ুন। পরীর প্রতিশোধ গল্পটা হলো আয়শাপুরীর গল্প। ওই গল্পটা পড়লে সব কিছু জানতে পারবেন। তবুও আমি ছোট করে বলে দেই, আমি আয়শাপুরীর অনেক বড় একটা উপকার করায় তখন থেকে আয়শাপুরীর সাথে আমার পরিচয়। আয়শাপুরী আমার সামনে আসায় আমি লজ্জা পেয়ে বললাম, আরে আয়শাপুরী আপনি? আমার কথায় আয়শাপুরী বললেন, হ্যাঁ আমি। আমি এতক্ষণ তোমাকে ভয় দেখাচ্ছিলাম, দেখলাম তুমি ভয় পাও কিনা, কিন্তু তুমি তো ভয় পেলে না, উল্টো আমাকে তোমার ভালোবাসার মানুষ বানিয়ে দিলে। আমি কি তোমার ভালোবাসার কেউ? ভালোবাসো আমাকে? আশাপুরীর কথায় কি বলবো বুঝতে পারছিলাম না, একদমই বুঝতে পারছিলাম না, হতভম্ব আমি। লজ্জা পেয়ে আমি বলে উঠলাম, "আহ, না, মানে আসলে সরি, ভুল হয়ে গেছে।" কথাটা বলে একটা দৌড় দিলাম। এদিকে পিছন থেকে আশাপুরী বলছেন, আরে দৌড়াচ্ছ কেন? শোনো, এই থামো। পুরীর কথায় আমি না থেমে দৌড়াতে লাগলাম, কিন্তু এ কি, আমি ঘুরে ফিরে আয়শাপুরীর কাছেই আসছি। মানে কি, আমি তো বাড়ির দিকে দৌড়ালাম, আয়শাপুরীর কাছে ফিরে আসলাম কিভাবে? আমি সামনের দিকে দৌড়ালেও আয়শাপুরীর কাছেই ফিরে আসছি, পিছনের দিকে দৌড়ালেও আয়শাপুরীর কাছে ফিরে আসছি। হচ্ছে এটা কি এসব? আমার এমন অবস্থা দেখে আয়শাপুরী বলল, আরে থামো, দৌড়ে কোনো লাভ নেই, ঘুরে ফিরে আমার কাছেই আসবা তুমি। শোনো, তোমার কথায় আমি কিছু মনে করিনি, ভয়ও লজ্জা পেও না। তুমি কোথায় যাচ্ছ? পরীর কথায় আমি বললাম, সালাম দাদুর কাছে যাচ্ছি, মামাতো ভাই অসুস্থ। আমার কথায় পরী বললেন, একটা খারাপ পরীর নজর লেগেছে তোমার মামাতো ভাইয়ের উপর। যাও, তোমার সালাম দাদুর কাছে যাও, উনি পারবে তোমার মামাতো ভাইকে সুস্থ করতে। কথাটা বলে তখনকার জন্য চলে গেল আয়শা। উনি চলে যাবার পর আমি চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। রাত্রিবেলা আমাকে দেখে সালাম দাদু বললেন, আরে নিশাদ, হঠাৎ রাত্রিবেলা আমার বাড়িতে, কোনো সমস্যা কি? আয় আয়, বস সেখানে। দাদুর কথা আমি বললাম, না দাদু, বসবো না। আর কবিরাজের কাছে মানুষ কেন আসে বুঝো না? ওই আমার মামাতো ভাইটা খুব অসুস্থ। অসুস্থ বলতে ওকে নাকি ডাইনি ধরেছে। 6 মাসে একটা ছোট বাচ্চা, হাঁটা চলা করে, আবার নারী কণ্ঠে কথা বলে। আমার কথা শুনে দাদু বলল, আরে বলিস কি, এটা তো বেশ অবাক করা ঘটনা। আরে হ্যাঁ, অবাক করাই তো। জানো, মামাতো ভাইকে দেখতে গ্রামের মানুষের ভিড় জমেছে। তুমি চলো তো, এখনই চলো। আমার কথায় সালাম দাদু বলল, রাতে যে হবে, কাল সকালে যাই। আরে না না, এখনই যেতে হবে, মামাতো ভাইকে মামা মামি ধরে নিয়ে আছে, আমি ওদের বলে আসছি তোমাকে নিয়ে যাব। চলো, এখনই যেতে হবে। আরে ভয় পেও না তো, আমি আবার তোমার সাথে আসবো, আসো এবার। আমার কথায় দাদু একটা হাসি দিয়ে বলল, আমি কি ভয় পাই নাকি? আমি সালাম কবিরাজ। কবিরাজ কি কখনো জিনপরিকে ভয় পায় রে বোকা? চল দেখি তোর মামাতো ভাইয়ের কি সমস্যা। কথাটা বলে দাদু আমার সাথে হাঁটতে লাগলেন। আমিও দাদু দুজন গল্প করতে করতে একসময় পৌঁছে গেলাম মামা বাড়িতে। সেখানে যাবার পর দেখলাম অনেকেই দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সবাই বলতে লাগলেন, ওই তো সালাম কবিরাজ আসছে। এদিকে বাড়িতে পৌঁছে আমি দাদুকে আমার মামাতো ভাইয়ের কাছে নিয়ে গেলাম। সেখানে যাবার পর দাদু বাচ্চাটিকে দেখে বললেন, ওকে বাহিরে বের করুন তো। দাদুর কথায় তাই করা হলো। বাচ্চাটিকে বাহিরে বের করার পর দাদু বাচ্চাটির দিকে দোয়া পড়ে ফুঁদিতে বাচ্চাটি কেঁপে উঠল। তখন দাদু বললেন, আপনারা সবাই শুরু শুরু করুন দোয়া দরুদ, আর সরুন এখান থেকে, একটু দূরে যেয়ে দাঁড়ান। দাদুর কথায় সবাই সরে যেতে দাদু বললেন, শুনুন সবাই, আমি এই বাচ্চাটিকে ধরে দুষ্টু পুরীটাকে হাজির করব, যে বাচ্চা অন্যভাবেই তার মধ্যে শোয়ার করেছে। আমার যতটুকু ধারণা, এই পুরীটা দেখতে ভয়ঙ্কর হবে, আর পুরীটা হাজির করব সশরীরে। তাই যারা ভয় পাবেন তারা এখান থেকে চলে যান। পরীকে দেখে ভয় আবার জ্ঞান হারিয়ে বা চিৎকারও দিতে পারেন। দাদুর এমন কথায় সেখানে থাকা সবাই ভয়ে একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়ালেন। কেউ আবার ভয় সেখান থেকে চলেও গেলেন।
এদিকে দাদু বললেন, সকল লাইট অফ করে দাও। লাইটের আলো থাকলে পরী হাজির হবে না, আর কেউ ভয় পাবেন না। কথাটা বলে দাদু আমার মামাতো ভাই মানে বাচ্চাটি শুয়ে দিকেই তার চারিদিকে গোল করে বৃত্ত আঁকলেন। তারপর বৃত্তের বাইরে থেকে দাদু দোয়া পড়তে লাগলেন আর বাচ্চাটির দিকে পড়া পানি ছিটাতে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর সেই বাচ্চাটির শরীর থেকে কালো কালো ধোঁয়ার মতো বের হতে লাগলো, আর মুহূর্তেই সেটা থেকে রূপ নিল একটা ভয়ঙ্কর পরী। আমরা বাইরে থেকে পরীর মুখটা স্পষ্ট দেখতে পাইনি। অন্ধকার তো, আমরা শুধু বুঝতে পারি বাচ্চাটির পাশে একটা ছায়ার মতো কিছু একটা বসে আছে। সেই পরীটা হাজির হবার পর দাদু বললেন, এই কে তুই? দাদুর কথা সেই দুষ্টপরী বলল, আমি যেই হই, তুই জিজ্ঞেস করার কে? তুই এখানে আসছিস, এসে আবার আমাকে হাজির করলি? তোর সাহস তো কম না? পরীর কথায় দাদু বললেন, অপরাধ করলে হাজির করব না? এত কথা না বলে এটা বল, এই ছোট বাচ্চাটির পিছনে লাগলি কেন? দুধের বাচ্চা, ও তো তোর কোনো ক্ষতি করেনি, তাই না? দাদুর কথায় পরি বললেন, ওকে আমার ভালো লাগছে। আমি এদিক দিয়ে চলার সময় দেখি ওকে উঠোনে শুয়ে রাখছে। আমি ওকে দেখি, দেখার পর ভালো লাগে। আমি ওকে ছাড়বো না, আমি নিয়ে যাব ওকে আমার সাথে, আমি ওকে ছাড়বো না। বললেই হয় নাকি? তোকে কে বলেছে ওর দিকে তাকাতে? ওদের বাড়ির সন্তান, ওরা বাইরে শুয়ে রাখতেই পারে, এতে তোর নজর দিতে হবে কেন? তুই এখনই একে ছেড়ে চলে যাবি, আর কখনো আসবি না। দাদুর কথায় পরি বলল, আর যদি না যাই তবে কি করবি? তখন দাদু বলল, কি করব? তোকে বন্দি করব। ও, বন্দি করবি? বললেই হয় নাকি? কবিরাজ, বেশি সাহস দেখাবি না। তোর বাড়িতে তোর স্ত্রীকে একা রেখে আসছিস, মনে আছে? আমাকে কিছু করার চিন্তা করলে আমার বন্ধু জিন বা আমার ছেলে মেয়েরা তোকে আর তোর বউকে ছাড়বে না, মনে রাখিস। বাঁচতে চাস তো পালা এখান থেকে। পরীর কথায় দাদু বললেন, তাহলে তুই সোজা কথা শুনবি না, তাই না? তোকে এবার সত্যি বন্দি করব। তখন পরী বলল, সাবধান কবিরাজ, ভুলেও এই সাহস দেখাবি না। আমার বন্ধু চেনেরা কিন্তু আশেপাশেই আছে। দেখ, তাকা উপরে। পরীর কথায় সবাই আশপাশে তাকাতেই দেখলাম বাড়ির পাশের গাছগুলো নড়াচড়া করছে। মনে হচ্ছে যেন ঝড় শুরু হয়েছে। এসব দেখে সবাই ভয়ে আরো জড়সড় হয়ে বসে রইল। এদিকেই পরী তখন বলল, দেখলি কবিরাজ, আমাকে ভয় না দেখিয়ে নিজের জীবন নিয়ে পালা, চলে যায় এখান থেকে। সেই পরীর কথায় সালাম দাদু চুপ করে কি জানি ভাবতে লাগলেন, আর জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ সেই পরীটা বলতে লাগলেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কবিরাজ, বন্ধ কর, চুপ কর, আমি চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমি আর আসবো না, দয়া করে ছেড়ে দে। পরীর কথায় সালাম দাদু বললেন, ঠিক তো? এই বাচ্চাটিকে ছেড়ে চলে যাবি তো? পরী তখন বলে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে এখনই ছেড়ে যাব, আর কোনো সমস্যা করব না, কখনো আসবো না। পরীর কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, আজ প্রথম বলে ছেড়ে দিলাম, কিন্তু এরপর এই একই ভুল আর করলে সেদিন তোকে বন্দি করব, যা চলে যা। এই বলে দাদু পরীটাকে পাত কেটে দিলেন আর পরীটা চলে গেলেন। পরী চলে যাবার পর সালাম দাদু বাচ্চাটিকে কোলে নিয়ে দোয়া কালাম পড়ে ফু দিয়ে বললেন, আল্লাহ রহমাতে এখন থেকে আর কোনো সমস্যা হবে না, এই দুষ্ট পরী আর আসবে না, আর যদিও ভুল করে আসে সেদিন ওকে বন্দি করব। কথাটা বলে সালাম দাদু বাড়ির দিকে রওনা করবেন, এমন সময় আমি বললাম, দাদু দাঁড়াও, আমিও বাড়িতে যাব, একসাথে যাচ্ছি। কথাটা বলে মা বাবাকে বললাম, আমি বাড়িতে যাচ্ছি, তোমরা কালকে এসো, কেমন? কথাটা বলে সালাম দাদুর সাথে হাঁটতে লাগলাম আর কথা গল্প করতে লাগলাম। গল্পের এক ফাঁকে দাদু আমাকে বললেন, তা হ্যাঁ রে, তোর কি খবর? আশাপুরি যে বলছিল তোর কাছে আসবে, উনি কি আসছিলেন? দাদুর কথায় আমি বললাম, হ্যাঁ, আজকে আসছিল, একবার পরে চলে গেছে। তেমন কথা হয়নি, একটু কথা হয়েছে। আমার কথায় দাদু বললেন, ও, আশাপুরি কিন্তু আসলে অনেক ভালো। ওর মা বাবাকে রাজা বরেন্দ্র না মারলেও এতটা ও ভয়ঙ্কর হতো না, নিজের মা বাবার সাথে ভালোভাবেই থাকতো। এভাবে দাদুর সাথে গল্প করতে করতে এক সময় বাড়ির কাছে পৌঁছে গেলাম। আমি বাড়িতে পৌঁছাতেই দাদু বলল, যা, এবার বাড়িতে যা, আমিও চললাম বাড়িতে। কথাটা বলেই চলে গেল দাদু। এদিকে আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার একটু পর আমার দরজায় ঠক 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 আওয়াজ পেলাম। দরজা ঠক ঠক আওয়াজ পেয়ে উঠে দরজাটা খুলে দেখলাম বাহিরে কেউ নেই। বাহিরে কেউ নেই দেখে দরজা লাগিয়ে আবারও বিছানায় আসতেই আবারও দরজায় ঠক ঠক আওয়াজ পেলাম। আওয়াজটা পেয়ে বলে উঠলাম, কে? কে ওখানে? কথাটা বলে আবারও উঠে দরজা খুললাম, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। কাউকে না দেখে আমি দরজা লাগিয়ে পিছনে ঘুরতে চমকে উঠলাম, কেননা আমার পিছনে দাঁড়িয়ে আছে আশাপুরী।
আশাপুরীকে দেখে চমকে উঠে বললাম, আরে আহা আপনি আপনি এমনটা করলেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কথায় আশাপুরী বললেন, যে ছেলে জিন রাজ্যে যেতে পারে সে আবার ভয় পায় নাকি? পরীর কথায় আমি বললাম, তখন তো বড় বাবা জিন ছিল আমার সাথে। তখন পরী বলল, তোমার মামাতো ভাইয়ের কি হলো? ওকে ধরা পরীটা কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, যাবেন আবার। ও না গেলে সালাম দাদু ওকে বন্দি করতো। আমার কথায় আশা বলল, তাই না? আসলে সেই পরীটা তখন কেন ভয়ে চলে যেতে চাইছিল জানো? কারণ তখন আমি গিয়েছিলাম ওখানে। আমাকে দেখে ও ভয়ে সেখান থেকে চলে গেছে। ও তাই নাকি? এটা তো জানতাম না। আচ্ছা, আপনার কাছে আমার অনেক কিছু জানার আছে। আপনি এখনো বিয়ে করেননি। আর আপনি এখন থাকেন কোথায়? আমার কথায় আশাপুরী বলল, না এখনো করিনি, করব সামনে। আর আমি এখন থেকে তোমার সাথে থাকবো। কি? আমার সাথে মানে? আমার কথায় আশাপুরী একটা হাসি দিয়ে বলল, কেন, তোমার সাথে থাকতে পারি না? আমি বললাম, না মানে আমার সাথে থাকলে মা বাবা কি বলবে? তখন আশাপুরী বলল, আরে বোকা, আমি মজা করছি, তুমি সত্যি সত্যি ভাবছো? আর আমি তোমার সাথে থাকলেও তোমার মা বাবা কখনো জানতেই পারবে না, কারণ আমি অদৃশ্যভাবে থাকবো তোমার এখানে। পরীর কথায় আমি বললাম, তা যাই করেন, আমার মা বাবাকে দেখা দিয়েন না। আচ্ছা, আপনার ওই চুড়িটা কোথায়? পরী বলে, কেন? এই তো আমার হাতেই আছে। আমি এটা আর কোথাও রাখি না। আমার এই চুড়িটার ক্ষমতা অনেক। এটার উপর অনেক মানুষ, তান্ত্রিকের পাশাপাশি অনেক জিনের নজরও আছে। ও তাই নাকি? তাহলে চুড়িটা নিজের কাছে যত্নে রাখবেন। আর শুনুন, অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো। আপনি এখন চলে যান। আমার কথায় আশাপুরী চলে গেল। পরী চলে যাবার পর আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমের মধ্যে ঘুমের স্বপ্নে দেখলাম, আমি দেখলাম আয়শাপুরী ও আমি পাশাপাশি বসে আছি। আমি তখন আয়শাপুরীকে বললাম, আয়শা, আমি তোমার জিন রাজ্যে যাব, নিয়ে চলো আমায়। আমার কথায় আয়শাপুরী আমাকে জিন রাজ্যে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর আয়শাপুরী আমার দিকে তাকিয়ে বলল, সারপ্রাইজ। আয়শাপুরীর কথায় আমার ঘুম ভেঙে গেল। আর আমি দেখলাম আমি সত্যি সত্যি জিন রাজ্যে। আরে, আরে আমি এখানে আসলাম কিভাবে? আমার কথায় আয়শাপুরী বলল, কেন, তুমি না বললা আমাদের রাজ্যে আসবে, তাই নিয়ে আসলাম। আরে তাই? তাই বলে বাস্তবে? আমি তো স্বপ্নের মধ্যে নিয়ে আসতে বলছিলাম। আপনি বাস্তব নিয়ে আসবেন? রেখে আসুন আমাকে বাড়িতে। রেখে আসুন না। আমার কথায় পরি বলল, নিশাত, ভয় পেও না। আমি সকাল হবার আগেই তোমাকে রেখে আসবো। স্বপ্নের মাঝে কোথাও গেলে কি পরিপূর্ণ শান্তি পাওয়া যায় বলো? তাই তোমাকে বাস্তবে নিয়ে আসলাম। তুমি আমার রাজ্যটা ঘুরে দেখো, তারপর তোমাকে রেখে আসবো। সত্যি? সত্যি তো? রেখে আসবেন? পরী বলে, হ্যাঁ রেখে আসবো। আসো, আমার সাথে আসো। এই বলে আয়েশা পরী তার রাজ্যের অনেক জায়গায় আমাকে নিয়ে ঘুরলেন। আমিও মুগ্ধ হয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছিলাম। তখন আয়েশা পরী বলল, নিষাদ, দেখো, ওই যে ওটা, ওটা আমাদের প্রাসাদ। কিন্তু এখন আর ওখানে কেউ থাকে না। মা বাবা মারা যাওয়ায় আমি একা হয়ে যাই। তাই এখন আর এই প্রাসাদে যাই না। গেলে মা বাবার কথা অনেক মনে পড়ে। মা বাবাকে ভুলে থাকতে জিন রাজ্য ছেড়ে মানুষদের দুনিয়াতে থাকি। আসো, বসো এখানে। পরীর কথায় ওর পাশে বসে দুজনে গল্প করতে লাগলাম, কথা বলতে লাগলাম। এমন সময় পরী আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা নিষাদ, তুমি কি কাউকে ভালোবাসো? পরীর কথায় আমি একটু চুপ থেকে বললাম, আসলে আপনাকে মিথ্যা বলবো না, হ্যাঁ আমার একজনকে ভালো লাগে। আমার মনে হয় তারও আমাকে ভালো লাগে। আমার কথায় আশাপুরী আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি? কে সে? কেমন দেখতে? আমি তখন বললাম, অনেক সুন্দরী দেখতে। আমি তাকে প্রায় দেখি। পরী বলল, কে সে? বলো না কে সে? আমি, না, লজ্জায় লাগে তো বলবো না, ভয় করছে। পরী বলে, আরে ভয় পেও না, বলো, তুমি সাহস করে বলো। আমি তখন বললাম, বলবো, কিন্তু ওকে তো এখনো বলিনি ভালোবাসি। দুজন দুজনকে পছন্দ করি, কিন্তু এখনো বলা হয়নি ভালোবাসি। পরী বলে, তুমি সাহস করে একবার বলেই দেখো, সেও রাজি হবে, বলো। আমি বললাম, তাই নাকি? তাহলে ঠিক আছে, কালকেই ওকে বলবো ভালোবাসি। পরী তখন বলে, কাকে বলবা? আমি বললাম, কেন, আমার খালাতো বোন বৃষ্টিকে। কি? এতক্ষণ তাহলে তোমার খালাতো বোন বৃষ্টির কথা বলছিলে? আমি বললাম, হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি তো ওর কথাই বলছিলাম। আমরা দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু কেউ কাউকে বলিনি। কালকে বলবো ওকে। আমার কথায় আশাপুরী আমার দিকে তাকিয়ে বলল, আমি কোথায়? পড়ি? তোমাকে বাড়িতে রেখে আসি? আমি বললাম, কেন? এখানে থাকতে তো ভালোই লাগছে। থাকি না আর কিছুক্ষণ। আমার কথায় আশাপুরী বলল, আর থাকতে হবে না, চলো এখানে। কথাটা বলেই আশাপুরী আমার হাতটা ধরল। ও আমার হাত ধরার পর আমার আর কিছু মনে নেই। মনে হলো আমি আবারও ঘুমিয়ে গেছি। আমার ঘুম ভেঙে যায় লাঠির মতো খেয়ে। আমার ঘুম ভেঙে যেতে আমি দেখলাম আমি ঘরে নেই। আমি শুয়ে আছি আমাদের একটা আম গাছের উপরে। নিজেকে গাছে দেখে নিচে তাকালাম।
দেখলাম মা বাবা আমাকে ডাকছে। আমি ডাক শুনিনি বলেই নিচ থেকে লাঠি দিয়ে গুঁতো দিচ্ছে আর ডাকছে। আবার ঘুম ভেঙে যাওয়ায় বোকার মতো চুপ করে রইলাম। এটা নিশ্চয়ই আশাপুরীর কাজ। উনি আমাকে ঘরে না রেখে এই গাছের উপরে রেখে গেছে। এদিকে নিচ থেকে মা বাবা বলছে, নিষাদ, নিষাদ, কি হয়েছে তোর? তুই বিছানা রেখে গাছে উঠে শুয়ে আছিস কেন? আমরা তোর মামা বাড়ি থেকে এসে দেখি তুই ঘরে নেই, তুই এখানে। ওখান থেকে পড়ে গেলে কি হতো? মা বাবা কথায় কি বলবো বুঝতে পারছি না। বুদ্ধি করে বললাম, না মানে আমি এমনি শখ করে উঠলাম, ভাবলাম গাছে উঠে একটু বাতাস খাই, ভালো লাগবে। আমার কথায় মা বলল, কেন ঘরে কি ফ্যান নেই? আমি বললাম, আছে, তবুও প্রাকৃতিক হাওয়া তো অন্যরকম হয়, তাই না? তার জন্য একটু এভাবে করে আছি। আমার কথায় মা বলল, ঠিক আছে, এখন আর ঢং করতে হবে না, নিচে নাম। আমি তখন বললাম, নিচে নামবো কিভাবে? নামতে পারি না। মা বললেন, নামতে পারিস না তাহলে উঠলি কিভাবে? আমি তো জানি না, তা উঠতে পারি, নামতে পারি না। মইটা নিয়ে আসো। আমার কথায় মা বললেন, যেটা পারিস না সেটা করতে চাস কেন? গাছ থেকে নামতে পারিস না, তাই না? এই নে, মই বেয়ে নিচে নেমে আয়। এদিকে বাবা বললেন, নিষাদ, নিচে নাম, তোর সালাম দাদু অসুস্থ। আমরা তোর মা বাবা তোর ফেরার সময় একজন বলছিল, তখন শুনলাম। কি? সালাম দাদু অসুস্থ? দাদুর কথা শুনে গাছ থেকে নেমে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে গিয়ে দেখলাম আসলেই দাদু অসুস্থ, বিছানায় শুয়ে আছে। দাদুকে এমন অবস্থায় দেখে আমি বললাম, দাদু, কি হয়েছে তোমার? আমার কথায় সালাম দাদু বললেন, আর বলিস না, কালকে রাতে তোর মামা বাড়ি থেকে আমার বাড়িতে আসার সময় রাস্তায় একটা জিন আমার উপর হঠাৎ করে আক্রমণ করে। আমি কিছু বুঝে ওঠার আগে সেই জিনটা আবার পালিয়ে যায়। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। কি বলো দাদু, কোন জিন আবার তোমাকে আঘাত করবে, তাও হঠাৎ করে? আবার কথার জবাবে দাদু বললেন, কবিরাজকে অনেক জিন শত্রু থাকে। অনেক আগে আমি একবার একটা মেয়ের কাছ থেকে এই জিনটাকে ছাড়িয়েছি। সেদিন ওকে আঘাতও করছিলাম। সেদিন সেই জিন আমাকে বলেছিল, কবিরাজ, আমাকে আঘাত করে কষ্ট দিয়ে তাড়ালি, আমি তোকে ভুলবো না, একদিন না একদিন তোর ক্ষতি আমি করবই। কথাটা বলেই সেদিন সেই জিনটা চলে গিয়েছিল। আজ এতদিন পর গতকাল রাতে আসছে আর আমাকে আঘাত করে পালিয়েছে। দাদুর কথায় আমি বললাম, এখন কেমন আছো? বেশি আঘাত পেয়েছো কি? বড় সমস্যা হলে তোমার সাথে থাকা বড় বাবা জিনকে ডাকো। তখন দাদু বলল, না, এখন তেমন সমস্যা নেই। আর ওই জিনটা পালিয়ে গেছে, আমাকে নিয়ে চিন্তা করিস না তুই। আমি আল্লাহর রহমতে আস্তে আস্তে সুস্থ হব। দাদুর কথায় আমি বললাম, তাই যেন হয়। তা দাদু, আমি এখন আসি। সকালে কিছু খাইনি, রাতে আবার আসবো। কথাটা বলে আমি বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির দিকে আসার সময় আশাপুরী মানুষের রূপে আমার কাছে আসলো। ওনাকে দেখে আমি বললাম, এই এই আপনি এটা কি করছেন? হ্যাঁ, আমাকে গাছের উপর কেন রেখে গেছেন? আমার কথায় উনি বললেন, আমি কিছু জানি না। হুম, আপনি বললেই হলো। আমি জানি আপনি এটা করেছেন। আপনি আমাকে ঘরে না রেখে গাছের উপরে রেখে গেছেন। যদি ওখান থেকে পড়ে যেতাম কি হতো? পরী বলে, কেন? তোমার খালাতো বোন বৃষ্টি এসে তোমাকে ধরতো? মানে কি? ও কিভাবে আসবে? হ্যাঁ। পরী বলে, তা তো জানি না। আচ্ছা, তোমার দাদু কেমন হলো? ওনাকে একটা জিন আঘাত করছে। আমি বললাম, হ্যাঁ, এখন মোটামুটি ভালো আছে। পরী বলে, আচ্ছা, ঠিক আছে, তুমি বাড়িতে যাও। আমি তোমার ভালোবাসা, তোমার বৃষ্টির একটু খোঁজ খবর নিয়ে আসি। কথাটা বলে চলে গেলেন আশাপুরী। ওদিকে আমি ওকে ডাকছি আর বলছি, এই যাবেন না ওর কাছে? ওর কাছে গিয়ে কি করবেন শুনুন? কিন্তু আমার কোনো কথা না শুনে আয়শাপুরী চলে গেল। জানি না খালাতো বোন বৃষ্টির কপালে আজ কি আছে। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলাম আমি। বাড়িতে যাবার পর সেদিন বিকেলবেলা আমার ফোনে একটা কল আসে। বৃষ্টির মা, মানে আমার খালামণি আমাকে কল করছে। আমি কলটা রিসিভ করতেই খালা বললেন, বাবা নিষাদ, একটু হাসপাতালে আয় তো, বৃষ্টি হাসপাতালে ভর্তি। খালামণির কথায় আমি আর দেরি না করে চলে গেলাম হাসপাতালে। সেখানে যাবার পর দেখলাম বৃষ্টি বেডে শুয়ে আছে। ও পায়ে অনেক আঘাত পেয়েছে। আমি সেখানে গিয়ে বৃষ্টির পাশে বসে জিজ্ঞেস করলাম, এ বৃষ্টি, তোর এই অবস্থা হলো কি করে? আমার কথা জবাবে বৃষ্টি বলল, আর বলিস না, আমি পুকুর পাড়ে বসেছিলাম, হঠাৎ কে জানি পিছন থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি সেখানে কাউকে দেখতে পাইনি। আমাকে ধাক্কা দেয়, আমি উপর থেকে নিচে পড়ে যাই, আর একটা পা অনেক আঘাত পাই। পাটা ভেঙে গেছে মনে হয়। বৃষ্টির কথায় আমার আর বুঝতে বাকি রইল না এটা আয়শাপুরীর কাজ। ও বৃষ্টির সাথে এমনটা করছে। কিন্তু এসব ওদের বুঝতে না দিয়ে আমি বললাম, আরে হয়তো তোর কোনো বন্ধুবান্ধব মজা করে তোকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। এসব নিয়ে ভয়ের কিছু নেই, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। খালা, তুমি চিন্তা করো না তো, ডাক্তার কি বলল? আমার কথায় খালা বললেন, ডাক্তার বলছে ভয়ের কিছু নেই, আমরা চাইলে বৃষ্টিকে বাড়ি নিয়ে যেতে পারি। খালার কথায় আমি বললাম, তাহলে তাই করো, তোমরা এখানে থাকো,
আমি ডাক্তারের সাথে কথা বলে বৃষ্টিকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। কথাটা বলেই ডাক্তারের সাথে কথা বলেই একটা গাড়ি নিয়ে বৃষ্টিকে নিয়ে গেলাম ওর বাড়িতে। ওকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি খালাকে বললাম, খালামণি শোনো, আমি সবগুলো ওষুধ একবারে নিয়ে আসছি, এগুলো নিয়ম মতো করে খাওয়াবা। আমি এখন বাড়িতে যাই, কেমন? আমার কথায় খালামণি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অনেক উপকার করলি বাবা। তোর খালু দুদিনের জন্য শহরে গেছে, তুই না থাকলে যে কি হইতো রে বাপ। তুই বাড়িতে গিয়ে তোর মাকে পাঠিয়ে দিস তো, বলিস আমি ডাকছি। খালামণির কথায় আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ায় মা বলল, কিরে তখন ফোন পেয়ে কোথায় গিয়েছিলি? মায়ের কথার জবাবে আমি সব ঘটনা খুলে পড়লাম। আমার কথায় মা বললেন, সে কি, বৃষ্টি এখন কেমন আছে? মায়ের কথায় আমি বললাম, মা চিন্তা করো না, বৃষ্টি ভালো আছে এখন। আমি ওর সব ঔষধ এনে দিয়েছি। খালামণি তোমাকে যেতে বলেছে, তুমি কাল একবার সময় করে যেয়ে দেখে এসো তো। কথাটা বলে আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে মনে মনে বলতে লাগলাম, আয়শাপুরি আজকে তোমার খবর আছে। এসব ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। সেদিন রাত্রিবেলা আমি খাবার খেয়ে শুয়ে আছি, ঘুমাইনি। কেননা আমি জানি আয়শাপুরি অবশ্যই আসবে, ও আসলে এর সাথেই কথা বলবো আমি এই ব্যাপারগুলো নিয়ে। ওর অপেক্ষায় থেকে আছি। বাড়িতে তখন একটা ঝুমঝাম শব্দ। ঘড়ির কাঁটায় তখন 12টা হবে। হঠাৎ আমার নাকে ভেসে আসলো মিষ্টি একটা সুগন্ধি। আর আমার সামনে এসে উপস্থিত হলেন আয়শাপুরি। আয়শাপুরি অনেক সুন্দরী, কিন্তু আজ মনে হয় আরো বেশি সুন্দর লাগছে। আমি আয়শাপুরীকে দেখে বললাম, এই এই আপনি এটা কি করলেন? বৃষ্টিকে কেন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন শুনি? যদি যদি ওর বড় কোনো দুর্ঘটনা হতো, তাহলে কি হতো শুনি? আবার কথায় আয়শাপুরী বললেন, বাহ, ওর জন্য এত মায়া, কষ্ট লাগছে বুঝি? হুম, কষ্ট লাগছে? তোমার ভালোবাসার মানুষ আঘাত পেয়েছে, তাই বলে এত কষ্ট পাচ্ছ? আহারে! পরীর কথায় আমি বললাম, বৃষ্টি আমার ভালোবাসার মানুষ না, আমি বৃষ্টিকে ভালোবাসি না। পরী বলল, তাই নাকি? তাহলে তুমি কাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালোবাসা। আমার কথায় আয়শাপুরী আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে বলল, তোমার সাহস তো কম না, তুমি আমাকে ভালোবাসো বলছো? আমি তোমাকে এখনই মেরে ফেলবো। পরীর কথায় আমি বললাম, মারো। মরার আগে বলে যেতে চাই, তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম। শুরু থেকে তোমাকে আমার ভালো লাগে। আমার কথায় আশাফুরি আবার ভালো রূপে এসে মুচকি একটা হাসি দিয়ে বলল, আমার পরীক্ষায় পাশ করলাম, আমিও তোমাকে ভালোবাসি নিশাত। তুমি আমার জীবনে আসা ও আমার উপকার করার পর থেকে তোমাকে ভালোবাসতে শুরু করি আমি। তোমাকেও আমার অনেক ভালো লাগে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। পরীর কথায় কি যে ভালো লাগছিল তখন। ও আমাকে ভালোবাসে। আমি জানি পরীর সাথে ভালোবাসায় জড়ালে অনেক সমস্যায় জড়াতে হতে পারে। তবুও মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলি। ওর ভালোবাসায় সাড়া দিয়ে ফেলি। আমিও আশা করি। কথা বলার সময় পাশের রুম থেকে বাবা চিৎকার দিয়ে বলল, নিশাত তাড়াতাড়ি আয়। বাবার চিৎকারে আমি চলে গেলাম বাবার রুমে। ওইদিকে বাবার কথায় আশা পড়ি সেখান থেকে চলে গেলেন। আমি বাবার রুমে যাবার পর দেখলাম মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। মায়ের এমন অবস্থা দেখে বাবাকে বললাম, বাবা মায়ের কি হয়েছে? আমার কথায় বাবা বললেন, নিজের ছেলের পাশে অন্য কাউকে দেখলে জ্ঞান হারাবে না, সেটা যদি হয় একটা পরী। বাবার কথায় আমি অবাক হয়ে বললাম, মানে কার কথা বলছো? তখন বাবা বলল, কার কথা আবার? তোর কথা। তুই কি ভেবেছিস আমরা কিছু দেখিনি? তোর ঘরে একটা পরী আসছিল, সেটা তোর সাথে কথা বলছিল। এটা দেখে তোর মা জ্ঞান হারিয়ে ফেলেছে। বাবার কথায় আমি কি বলবো বুঝতে পারছি না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। এদিকে বাবা মায়ের জ্ঞান ফেরালো। মায়ের জ্ঞান ফিরতেই মা আমার দিকে তাকিয়ে বলল, বাবা নিষাদ, ওই পরীটা তোর রুমে কি করছিল? তোর কোনো ক্ষতি করেনি তো রে বাবা? মায়ের কথায় আমি বললাম, না মা, তুমি ভয় পেও না, ও আমার কাছে এমনি আসে, আমার কিছু করবে না। আমার কথায় বাবা বললেন, এমনি এমনি কোনো পরী কারো কাছে আসে না, এখানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বাবার কথায় মা বললেন, শোনো নিষাদের বাপ, আমি শুনেছি জিনপরি কোনো মানুষের কাছে আসলে তাকে ছাড়তে চায় না। আমরা ওর সাথে নিষাদের বিয়ে দেই, ওর সাথে তো কথাবার্তা হয়েই আছে। মায়ের কথায় অবাক হয়ে বললাম, মা কি বলো এসব? আমার বিয়ে ঠিক হয়ে আছে মানে? কি, কার কথা বলছো? কার কথা আবার? তোর খালাতো বোন বৃষ্টির? তোর আর তোর খালাতো বোন বৃষ্টির সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে। সেই ছোটবেলায় আমরা একে অপরকে কথা দিয়েছি তোদের দুজনকে বিয়ে দিব। এখন তোরা বড় হয়েছিস, এখন তোদের বিয়ে দিলে আর কোনো পরিটরি আসবে না। আমিও তোর মা কালকেই যাব তোর খালার বাড়িতে তোদের বিয়ের কথা বলতে। বাবার কথায় আমি বললাম, বাবা কি বলো না বলো, আমি এই বিয়ে করতে পারবো না, আমি তো এসব কিছু জানি না, আমি রাজি নাই বিয়েতে। আমার কথায় বাবা ধমক দিয়ে বললেন, করবি না কেন? তোকে তোর খালাতো বোন বৃষ্টিকেই বিয়ে করতে হবে। এখন ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। বাবার কথায় আমি কিছু না বলে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে দরজা লাগিয়ে বিছানার উপর মন খারাপ করে বসে রইলাম।
এদিকে আবারও আমার কাছে চলে আসলো আয়শাপুরী। আয়শাপুরী আমার কাছে আসায় আমি ফিস ফিস করে বললাম, তুমি তুমি কেন আবার আসছো? একটা তো সমস্যা হয়ে গেছে। আমার কথায় আয়শাপুরী বলল, আমি জানি, আমি শুনেছি তোমার মা বাবার কথা, সব শুনেছ, তাহলে এখন কি করব? আমি তো জানতাম না, আমি তো জানতাম না বৃষ্টির সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল। আমি তো বৃষ্টিকে বিয়ে করতে চাই না। আমার কথায় আশাপুরী আমার দিকে তাকিয়ে বলল, মিথ্যা বলছো তাই না? তুমি সব জানো, এই জন্য তুমি আমাকে বৃষ্টির কথা বলছিলে। কথাটা বলে অভিমান করে মন খারাপ করে চলে গেলেন আশাপুরী। আমি ওকে বুঝাতেই পারলাম না, ও তো আমার কথা বিশ্বাসই করল না। পুরী চলে যাওয়ায় আমি মন খারাপ করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে কথা মতো মা বাবা রেডি হলেন বৃষ্টিদের বাড়িতে যাওয়ার জন্য। ওদেরকে যেতে দেখে আমি বললাম, মা, দাঁড়াও, আমিও যাব তোমাদের সাথে। আমার কথায় মা বললেন, তুইও যাবি? ওকে, চল, তুই গেলে তো ভালোই হয়। মায়ের কথায় আমিও রেডি হয়ে ওদের সাথে চলে গেলাম বৃষ্টিদের বাড়িতে। সেখানে যাবার পর আমি চলে গেলাম বৃষ্টির রুমে। আর মা বাবা বৃষ্টির মা বাবার সাথে অন্য রুমে কথা বলছেন। আমি বৃষ্টির রুমে যাবার পর দেখলাম ও বিছানায় শুয়ে, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আমি ওকে দেখে বললাম, কি রে, এখন কি অবস্থা, কেমন আছিস তুই? আমার কথা জবাবে বৃষ্টি বলল, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তা হঠাৎ তিনজনই আসলি? আর তোর মা বাবা আমার মা বাবার সাথে কি নিয়ে কথা বলছে রে? বিয়ের কথা, তোর আর আমার বিয়ে। আমার কথায় বৃষ্টি অবাক হয়ে বলল, কি, তোর সাথে আমার বিয়ে? আমি বললাম, হ্যাঁ, তোর সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে ছোটবেলায়। বৃষ্টি বলে, কি বলিস? আমিও তো মায়ের কাছে শুনেছি, ভেবেছিলাম মজা করে বলেছে, কিন্তু এটা যে সত্যি তা তো জানা ছিল না। বৃষ্টির কথা শুনে আমি বললাম, এই বৃষ্টি, শোন না, বিয়েটা ভেঙে দে না, আমি তোকে বিয়ে করতে চাই না। আমার কথা জবাবে বৃষ্টি বলল, এ, আমিও তোকে বিয়ে করতে চাই না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। তা আমি একটা ছেলেকে ভালোবাসি। আমার কথা জবাবে বৃষ্টি বলল, হ্যাঁ, একদম, আমি তোকে ভালোবাসি না রে, আমি তোকে বিয়ে করতে চাই না, আমি অন্য কাউকে চাই। তখন আমি বললাম, আরে তাই নাকি, এটা তো ভালো কথা, আমিও তো একজনকে ভালোবাসি। শোন, তুই তো একটা ছেলেকে ভালোবাসিস, তাহলে সেটা বাড়িতে বল, তাহলে তো হয়ে যায় মিটমাট সব। বৃষ্টি বলে, আমি পারবো না, তুইও তো একটা মেয়েকে ভালোবাসিস, তুই তোর মা বাবাকে বল না। আমি বললাম, না না, এটা সম্ভব না। বৃষ্টি বলে, কেন, বললে কি হবে? আমি বলি, কারণ আমি যাকে ভালোবাসি সে কোনো সাধারণ মেয়ে না, সে একটা পরী। কি, পরী? মজা করছিস আমার সাথে? মিথ্যা বলছিস তাই না? আমি, আরে মিথ্যা না বলি, সত্যিটাই বলছি। আমি যাকে ভালোবাসি সে একটা পরী। বৃষ্টি বলে, কি বলিস? এত মানুষ থাকতে তুই পরীকে ভালোবাসতে গেলি কেন? দাঁড়া, আমি তোর মা বাবা মানে খালা খালুকে বলে দিব সবটা। বলে দিবি? তাহলে আমিও বলে দিব তোর মা বাবাকে, বলবো তুইও একটা ছেলেকে ভালোবাসিস। বৃষ্টি বলে, হইছে, চুপ কর, আমি বলবো না, তুইও বলিস না, এই বিষয়ে চুপচাপ থাক। বৃষ্টির সাথে কথা বলার সময় সেখানে চলে আসলো মা বাবা। মা বাবা বৃষ্টির রুমে এসে বৃষ্টিকে বলল, মা বৃষ্টি, কেমন আছো তুমি? বাবার কথায় বৃষ্টি বলল, জি খালুজান, আমার শরীর মোটামুটি ভালো। বৃষ্টির কথায় বাবা বললেন, তা বেশ ভালো, তুমি যেহেতু মোটামুটি সুস্থ, তাই তোমার মা বাবাও আমরা ঠিক করছি কালকেই তোমার আর নেশাদের বিয়ে দিব। বিয়ের পর তুমি এখানেই থেকো, সমস্যা নেই, আমাদের বাড়িতে পরে অনুষ্ঠান করে নিয়ে যাব। কাল আগে বিয়েটা তো হোক। বাবার কথায় বৃষ্টি কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। এদিকে আমি বললাম, বাবা কি বলো, কালকে বিয়ে? না না, এখন বিয়ে করতে পারবো না। আমার কথায় বাবা বললেন, চুপ কর। বৃষ্টি কোনো কথা বলছে না, এর মানে ও রাজি। ওর সমস্যা না হলে তোর সমস্যা কোথায়? এই বলে বাবা বললেন, তোমরা কথা বলো, কাল তোমাদের বিয়ে, নিজেদের মতো কথা বলো। কথাটা বলে মা বাবা চলে গেলেন। ওরা যাবার পর আমি বৃষ্টিকে বললাম, এই, এটা কি হলো? বাবার কথায় কোনো উত্তর দিতে পারলি না, বোবা নাকি তুই? বৃষ্টি বলে, আরে আমি খালুর মুখের উপর না করতে পারি নাকি? না পারলে কি হবে, কাল তোর আমার বিয়ে হবে, একবার বিয়েটা হোক, তারপর দেখবি আমার ভালোবাসা আর আয়সা পড়ি তোর কি অবস্থা করে, তোকে তুলে আছাড় মারবে। বৃষ্টি বলে, বললেই হলো, আমি বুঝি ছেড়ে দিব? তোর সাথে আমার বিয়ে হলেও আমি বিয়ের পর আমার বয়ফ্রেন্ডের সাথেই প্রেম করব, দেখা করব। এখন মুখে সব, তাই না? যা, যা করবি দেখা যাবে। বাবার সামনে কিছুই বলতে পারলি না। দেখ বৃষ্টি, মাথা ঠান্ডা করে শোন, তুই একজনকে ভালোবাসিস, এদিকে আমিও পরীকে ভালোবাসি। এখন দুজন দুজনের ভালোবাসা আপন করে পেতে একটা ব্যবস্থা তো করতে হবে, তাই না? আমার কথায় বৃষ্টি বলল, কি করব তাহলে তুই বল। অনেক ভেবে দেখলাম পালানো ছাড়া কোনো উপায় নেই, তুই আজকে রাতেই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যা। বৃষ্টি বলে, কি বলিস? যদি মা বাবা জানতে পারে, যদি কোনো সমস্যা হয়? আমি বললাম, তোর মা বাবা পরে জানলে সমস্যা হবে না, মেনে নেবে। তুই ওর সাথে পালা, আমি নিজে সব ব্যবস্থা করে দিব। আমার কথায় বৃষ্টি একটু চুপ থেকে বললেন, ঠিক তো? আমি বললাম, হ্যাঁ, পালা, কোনো সমস্যা নেই, আমি সাহায্য করব। আমার কথায় বৃষ্টি রাজি হলো। ও রাজি হওয়ায় আমি বললাম, ঠিক আছে, তোর বয়ফ্রেন্ডকে কল করে সব বল, আর রাতে
বাড়ি থেকে বেরিয়ে আসবি। আমি তোদের পালাতে সাহায্য করব। কথাটা বলে আমি চলে গেলাম বাড়িতে। এদিকে রাতে কথা মতো বৃষ্টি রেডি হয়ে চলে আসলো বাড়ি থেকে। ও বাড়ি থেকে বেরিয়ে আসায় আমি ওর বয়ফ্রেন্ডের সাথে ওকে পালাতে সাহায্য করলাম। আর ও পালিয়ে গেল। বৃষ্টি পালানোর ফলে আমার খুব আনন্দ হচ্ছিল। ও না পালালে কাল ওকে বিয়ে করতে হতো। যাই হোক, বৃষ্টি পালানোর পর আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে মা আমাকে ডাক দেয় আর বলে, বাবা নিশাদ উঠ, একটা সমস্যা হয়ে গেছে। মায়ের কথায় আমি না বোঝার ভান করে বললাম, কি হয়েছে মা? আর হবার বাকি রয়েছে কি রে বাবা? বৃষ্টি পালিয়েছে। কি সর্বনাশ হলো! আজকে তোদের বিয়ে হবার কথা ছিল। মায়ের কথায় আমি মিছিমিছি মন খারাপ করে বললাম, আমার কপালটাই খারাপ। বৃষ্টিকে নিয়ে কত স্বপ্ন দেখলাম। ওকে আমার ভালো লাগে, আমার বউ বানাতে চাইলাম। আর ও এমনটা করতে পারলো। কেন হলো আমার সাথে এমনটা? আমার কথায় মা বলল, মন খারাপ করিস না বাবা, আমি ওর থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দিব। কথাটা বলে মা চলে গেল। এদিকে আমি খুশি মনে খাবার খেয়ে বাইরে গেলাম। বাইরে যাওয়ায় আয়শাপুরি আমার কাছে আসে। ওকে দেখে আমি বলি, আয়শা তুমি আসছো, একটা খুশির খবর আছে। বৃষ্টি একটা ছেলেকে ভালোবাসে। ও সেই ছেলেটার সাথে পালিয়েছে। এখন আর কোনো বাধা থাকবে না তোমার আর আমার মাঝে। আমার কথায় পরি বলল, বাধার কি শেষ আছে? তোমার মা বাবা যেহেতু আমার কথা জেনেই গেছে, তার মানে এখন থেকে সমস্যা চলতেই থাকবে। পরির কথায় আমি বললাম, তা ঠিক বলেছ। তা এখন কি করা যায় বলো তো? তখন পরি বলল, ভালোবাসো তো আমায় তাই না? চলো বিয়ে করে ফেলি। বিয়ে করলে সব ঠিক হবে। পরির কথায় কেমন একটা ভয় কাজ করলো। ভয় ভয়ে বললাম, বিয়ে বিয়ে করব? পরি বলে, হ্যাঁ, চলো বিয়ে করে ফেলি। কি করবে না? ওর কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, কবে করবে বিয়ে? ওকে, করব, চলো। আমার কথায় পরি বলল, কালকে। কাল হবে তোমারও আমার বিয়ে। পরির কথায় আমি বললাম, কালকেই? পরি বলবো, হ্যাঁ, কালকেই। যত দেরি করব ততই সমস্যা হবে। আমরা কালকেই বিয়েটা করে ফেলবো। পরির কথায় আমি একটু ভেবে বললাম, আচ্ছা, ঠিক আছে। কালকে কখন বিয়ে করবা বলো? আমার কথায় পরি বলল, তুমি কালকে রাতে রেডি থাকবা। আমি রাতে তোমার কাছে আসবো আর তোমাকে নিয়ে যাব। পরির কথায় রাজি হয়ে আমি বাড়িতে চলে গেলাম। কালকে আমার বিয়ে, তাও পরির সাথে। বিষয়টা কেমন অদ্ভুত লাগছে। আমি কখনো ভাবিনি আয়শা পরির সাথে আমার বিয়ে হবে। কাল বিয়ে, এই ভাবতে ভাবতে সে দিনটা কেটে গেল। পরের দিন দিনের বেলা আমি অপেক্ষা করছি। কখন রাত হবে, কখন আয়শাপুরি এসে আমাকে নিয়ে যাবে। অপেক্ষা যেন শেষ হচ্ছে না। এভাবে অপেক্ষা করতে করতে দিনটা কেটে গেল। দিনটা কেটে রাত আসায় আমি রাতের খাবার খেয়ে নিজের রুমে শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে ফোন টিপছি। আশাপুরি যতক্ষণ না আসে, এভাবে কিছুক্ষণ চলে যাবার পর আমার ঘুম আসে। আমার ঘুম আসলেও আমি না ঘুমিয়ে জেগে থাকি। এভাবে কেটে যায় অনেকটা সময়। রাতও অনেকটা গভীর হয়। রাত গভীর হতেই আমি মনে মনে ভাবি, কি ব্যাপার, পরি এখনো আসছে না কেন? ওর কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। একটু পর আবার তাড়াহুড়ো করে উঠে দেখি পরি আসছে কিনা। কিন্তু না, আশাপুরির জন্য সারা রাত জেগে থাকলেও ও আসলো না। আশাপুরি আমাকে কথা দিয়ে কথা রাখলো না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কিন্তু ও আসলো না কেন? ওর কি কোনো সমস্যা হয়েছে, নাকি কোনো বিপদে পড়ল? এসব ভাবছি আর চিন্তা করছি। একসময় মনে হলো সালাম দাদুর কাছে যাই তো। দাদু তো কবিরাজ, দাদু সবটা বলতে পারবে। আরেকবার ভাবলাম, না, এসব কিছু দাদুকে বললে উনি মা বাবাকে বলে দিতে পারে। এসব ভেবে দাদুর কাছে না গিয়ে দিনের বেলাতেও আয়শাপুরীর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু দিনের বেলাও আয়শাপুরী আমার কাছে আসলো না। কি ব্যাপার, পরীর কি কিছু হলো? তো আমাকে কথা দিয়ে এমনটা করলো কেন? আমাকে তো কথা দিয়ে সে কথা রাখে না, এমনটা তো হলো না। দিনের বেলা ও আমার কাছে না আসায় আমি সেদিন রাতেও ওর জন্য অপেক্ষা করতে থাকি। ওর জন্য অপেক্ষা করতে করতে রাতের মধ্যে দিকে আশাপুরি আমার কাছে আসে। আমি পুরীকে দেখে বলি, এই, তুমি কই ছিলে? গত রাতে আসোনি কেন? আমার কথায় আশাপুরি কিছু না বলে আমার হাতে হাত রাখলেন। এরপর আমার কিছু আর মনে নেই। আমার যখন হুঁশ আসে তখন আমি নিজেকে দেখি এক অজানায়। পরি আমাকে তার রাজ্যে নিয়ে গেছে। আমি ওর রাজ্যে গিয়েও ওকে জিজ্ঞেস করি, আয়শা, কথা বলো, গত রাতে কেন আসোনি? আমার কথার জবাবে ও বলে, একটু সমস্যা হয়েছিল, এসব নিয়ে ভেবো না, আজকে তোমাকে নিয়ে আসছি। আজ আমাদের বিয়ে হবে। এ বলে পরি আমাকে একজন হুজুর টাইপের জিনের কাছে নিয়ে গেল। উনি মনে হয় বিয়ের কাজ করেন। ওনার কাছে যাবার পর আয়শাপুরীও আমার বিয়ের কাজ শুরু হয়। আয়শাপুরীও আমার বিয়ে হবে এমন অবস্থায় সেখানে চলে আসে কয়েকটা জিন। সেই জিনগুলোকে দেখে আয়শাপুরী দাঁড়িয়ে বলে, নিষাদ, পিছনে আসো। পরীর কথায় বুঝতে পারছি না কি করব। কে ওই জিনগুলো? ওইদিকে জিনগুলোকে দেখে আয়শাপুরী বললেন, তোমরা আবার আসছো? তোমাদের বলছি না আমি রাজি না হলে চলে যাও এখান থেকে। আয়শাপুরীর কথায় সেই জিনগুলো আয়শাপুরীর সাথে যুদ্ধ করতে লাগলেন। এদিকে আমি দেখছি আয়শাপুরী সে জিনগুলোকে পেটাচ্ছে।
আশাপুরী একার কয়েকটা জিন তবুও আয়শাপুরীর সাথে পারছে না। মুহূর্তে আয়শাপুরীর আঘাতে সবগুলো জিন যখন আহত হয়ে পড়ে যাবে, ঠিক তখনই মাথায় মুকুট পরা একটা জিন এসে আয়শাপুরীকে ধরে ফেলল। আর তার সাথে সাথে আরও কয়েকটা জিন এসেও পুরীকে ধরল। ওরা আয়শাপুরীকে ধরে টেনে হিস্ট্রে কোথায় যেন নিয়ে যাচ্ছে। ওদের থেকে আয়শাপুরী ছুটানোর অনেক চেষ্টা করছে। এদিকে আমি আয়শাপুরীর এমন অবস্থা থেকে ওর দিকে দৌড়াতে গেলেই সেই হুজুর টাইপের জিনটা আমাকে ধরে ফেলে আর বলে, ওদিকে যেও না, ওরা তো মেরে ফেলবে, এখানেই থাকো। কি করব আমি? আমি তো মানুষ, ওরা সবাই জিন। ওদের সাথে আমি পেরে উঠবো কিভাবে? আমার সামনে সেই জিনগুলো আয়শাপুরীকে ধরে নিয়ে গেল। আমি আমি কিছু করতে পারছি না। আয়শাপুরীকে ধরে নিয়ে যাওয়ার পর আমারও আর কিছু মনে নেই। এদিকে যখন আমি বেহুশ, তখন আমার যখন হুঁশ আসে, তখন আমি দেখি আমি আমার ঘরে বিছানায়। নিজেকে ঘরে দেখে চিৎকার করে বলতে থাকি, আয়শা, তুমি কোথায়? কোথায় গেলে তুমি? আমার চিৎকারে মা ঘরে এসে বললেন, নিষাদ, কি হয়েছে তোর? কাকে ডাকছিস সেভাবে? মায়ের কথায় নিজেকে শান্ত করে বললাম, না মা, কাউকে না, ফোনে কথা বলছিলাম, তুমি যাও। আমার কথায় মা চলে গেল। এদিকে ততক্ষণে সকাল হয়ে গেছে। সকাল হতেই আমি চিন্তা করলাম, না, এখন আর চুপ থাকা যাবে না। আয়শাপুরে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সালাম দাদুর কাছে এবার যেতেই হবে। কথা মতো তাই করলাম। উঠে হাত মুখ ধুয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। দাদুর বাড়িতে যাওয়ায় উনি আমাকে দেখে বললেন, কি রে নিষাদ, কি খবর তোর? আয় আয়, বস। দাদুর কথায় আমি বললাম, দাদু বসবো না, তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা বল, শুনছি। আমি বললাম, না দাদু, এখানে হবে না, বাইরে চলো, গোপনে বলতে হবে। আরে বল না। আমার কথায় দাদু এবার সিরিয়াস হয়ে বললেন, কি হয়েছে বলতো, তোকে দেখে ঠিক লাগছে না। বলল, আগে বাইরে চল, তখন বলবো। আমার কথায় দাদু আমাকে নিয়ে বাইরে গিয়ে বললেন, কি কি হয়েছে, এমন ঘাবড়ে আছিস, এখন বলতো কি হয়েছে। দাদুর কথায় আমি ওনাকে সব কিছু খুলে বললাম। সব শুনে দাদু বেশ অবাক হয়ে বলল, হায় হায়, তুই এত গভীরে গেছিস? আমি তো ভাবতেই পারছি না আশাপুরিও তোর প্রেম হবে। তোরা একে অপরকে ভালোবেসে ফেললি, বিয়েও করতে গিয়েছিলি, অথচ আমি কিছুই বুঝতে পারলাম না। দাদুর কথায় আমি বললাম, ভয় বলিনি তোমাকে দাদু, যা হবার তা তো হয়ে গেছে। আশাপুরীকে ওরা কারা ধরে নিয়ে গেল, তুমি একটু দেখো না। আমার কথা জবাবে দাদু বললেন, জিনপুরীরা কল্পনায় সুন্দর, বাস্তবে না। খুব কম জিনপুরী আছে যেগুলো মানুষকে ভালোবেসে ভালো রাখছে। ওদের সাথে বিয়ে বা ভালোবাসা হলেই ওরা অনেক নিয়মের মধ্যে রাখে। ওদের নিয়ম মতো না চললে কষ্ট দেয়। তোরা দুজন যেহেতু দুজনকে ভালোবেসে ফেলেছিস, আর আশাপুরী যেহেতু বিপদ, আমি দেখছি, আয় আমার বাড়িতে, আমার সাথে ভেতরে আয়। কথাটা বলে দাদু বাড়িতে গিয়ে ওনার মতো করে খোঁজ করতে লাগলেন। উনি এভাবে বেশ কিছুক্ষণ খোঁজ করার পর আমাকে বলল, আমি তো কিছু বুঝতে পারছি না, আয়শাপুরীকে কে ধরে নিয়ে গেল। আমি অন্য সময় একটু হলেও বুঝি সমস্যাটা কি, কিন্তু এখানে কিছু বুঝতে পারছি না। দাদুর কথায় আমার চোখে পানি চলে আসছিল। আমি কান্না ভরার চোখে দাদুকে অনুরোধ করতে লাগলাম। আমার অনুরোধে দাদু বললেন, ঠিক আছে, ঠিক ঠিক, ওকে, কিছুই হয়নি, তুই কান্না করিস না। আমি বড় বাবার জিনকেই স্মরণ করছি, উনি আসলে ওনাকে দিয়ে খোঁজ নিয়েছি, সব জেনে যাব, চিন্তা করিস না তো তুই। কথাটা বলে দাদু বড় বাবা জিনকে স্মরণ করলেন। আর কিছুক্ষণের মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন বড় বাবা জিন। উনি আসায় দাদু সব ঘটনা ওনাকে খুলে বললেন আর বললেন পরীর বিষয়েই যেন খোঁজ নেয়। দাদুর কথায় বড় বাবাজিন খোঁজ নিতে চলে গেলেন। উনি খোঁজ নিতে যাবার বেশ কিছুক্ষণ পর ফিরে আসলেন। আর যা বললেন সেটা এক অবাক করা ঘটনা। কি সেই অবাক করা ঘটনা, সেটা জানতে পারেন পরের পর্বে। কিছুক্ষণ পর বড় বাবা জিন ফিরে আসলেন আর যা বললেন সেটা এক অবাক করা ঘটনা। উনি বললেন, আমি আশাপুরী বিষয়ে খোঁজ নিতে পেরেছি। আশাপুরী নাচ নাচকুত্রের জিন সর্দারের কাছে বন্দী। ওরাই ওকে নিয়ে গেছে। বড় বাবা জিনের কথায় দাদা বললেন, নাচ নাচ জিনেরা কেন আশাপুরীকে ধরে নিয়ে যাবে? আশাপুরীর সাথে কি ওদের কোনো শত্রুতা আছে? তখন বড় বাবা জিন বললেন, না, শত্রুতা নেই। ওরা আশাপুরীকে ধরে নিয়ে গেছে কারণ ওদের সর্দার আশাপুরীকে বিয়ে করবে। কি, বিয়ে করবে মানে কি? না না, আমি বিশ্বাস করি না। আশাপুরী আমাকে ভালোবাসে, ও আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আমার কথায় বড় বাবা বললেন, আশাপুরী তো ইচ্ছে করে ওই জিন সর্দারকে বিয়ে করবে না, ওরা আশাপুরীকে জোর করে আটকে রেখে রাজি করিয়ে বিয়ে করবে। কিন্তু বড় বাবা, এতে ওদের কি লাভ? আশাপুরী ছাড়া কি আর কোনো পুরী নেই? দাদুর কথায় বড় বাবা বললেন, আছে, অনেক পুরী আছে, কিন্তু আশাপুরী মতো এরকম ক্ষমতাওয়ালী পুরী খুব কম আছে। আমি তোমাদের সব ঘটনা খুলে বলি। তোমরা তো জানো আশাপুরীর কাছে একটা চুড়ি আছে,
যেটা ও হাতে পড়লে ওর শক্তি অনেকটা বেড়ে যায়। ঠিক এরকম আরেকটা চুড়ি আছে সেই নাচনাচ গোত্রের জিন সর্দারের কাছে। এখন ওই জিন সর্দার যখন জানতে পেরেছে ওনার মতো একটা ক্ষমতাওয়ালা চুড়ি আছে আয়েশাপুরীর কাছে, তখনই ওরা আয়েশাপুরীকে ধরে নিয়ে যায়। ঘটনাটা এখানে শেষ নয়। ওই জিন সর্দার আয়েশাপুরীকে বিয়ে করবে তার কারণ আয়েশাপুরীর সেই চুড়িটা। সে জিন সর্দার আয়েশাপুরীকে বিয়ে করে আয়েশার কাছ থেকে চুড়িটা নিয়ে যদি তার অন্য হাতে পড়তে পারে, তাহলে সে জিন সর্দার হয়ে যাবে প্রচুর ক্ষমতাশালী, বলতে পারো জিন রাজ্যেও রাজত্ব করবে। কিন্তু এখানে সমস্যা হলো সে জিন সর্দার জোর করে আয়েশাপুরীর কাছ থেকে সে চুড়িটা নিয়ে পড়তে পারবে না। এতে কাজ হবে না। এটা একমাত্র আয়েশাপুরীকে বিয়ে করে তার ইচ্ছে মোতাবেক সেই চুড়িটা হাতে পড়লেই কাজ হবে, নইলে হবে না। এখন আপাতত তোমরা ভয় পেও না, কারণ আয়েশাপুরী কখনোই জিন সর্দারকে বিয়ে করতে রাজি হবে না, ওকে চুড়িটাও দিবে না। বড় বাবা জিনের কথায় দাদু বললেন, তাহলে এখন কি করব? আয়েশাপুরী নিজের ইচ্ছায় ওই জিন সর্দারকে বিয়ে না করলে তাহলে সর্দার কি ওকে ছেড়ে দিবে? দিবে না। আয়েশাপুরী তো ওদের কাছে বন্দি থাকবে। তাহলে এখন উপায় কি? কি করব আমরা? দাদুর কথায় বড় বাবা জিন বললেন, সেটাই ভাবছি, ওদের সাথে কিভাবে কথা বলবো। তখন দাদু বললেন, কেন, রুকিয়া করি। রুকিয়া করে সেই নাচেনা জিন গোত্রের সর্দারকে স্মরণ করি, এতে উনি হাজির হবে। উনি হাজির হলে ওর সাথে কথা বলে দেখি। দাদুর কথায় বড় বাবা জিন বললেন, ওকে তুমি এত সহজে হাজির করতে পারবে না। নাচনা জিনেরা হলো শয়তানের অনুসারী। ওরা বেশিরভাগ জিনই খারাপ। ওদেরকে এমনি এমনি ডাকলে আসবে না, ওদের অন্যভাবে রুকিয়া করে ডাকতে হবে। তখন দাদু বললেন, কিভাবে রুকিয়া করলে ওরা আসবে বলুন? তখন বড় বাবা বললেন, ওদেরকে ডাকতে হবে তন্ত্র মন্ত্র করে। আমি তোমাকে কিছু তন্ত্রমন্ত্র বলে দিচ্ছি, এগুলো পড়বা। আর একটা কালো ছাগল লাগবে। সেই কালো ছাগলটাকে বলি দিয়ে তার রক্তগুলো একটা পাত্রে নিয়ে সামনে বসিয়ে রুকিয়া করতে হবে। তাহলে সেই জিনেরা হাজির হবে। তখন কথা বলে দেখিও উনি কি বলে। বড় বাবা জিনের কথায় দাদু আমার দিকে তাকাতেই আমি বললাম, হ্যাঁ, আমরা করব। আমি এখনই কালো ছাগলের ব্যবস্থা করছি। আজকে রাতেই তাহলে রুকিয়া করা যাক। তখন বড় বাবা জিন বললেন, আজকে হবে না, কালকে অমাবস্যার রাত। কাল রাত ঠিক 12টার সময় এই রুকিয়া করতে হবে। আমি যা যা বললাম সেটা রেডি করে রাখিও, আমি কাল রাতে তোমাদের কাছে আসব। আর হ্যাঁ, এই রুকিয়া বাড়িতে করা যাবে না, কোনো এক জঙ্গলে করতে হবে, উদ্যান, একদম অন্য রকম, ভরপুর একটা আমেজে, যেখানে কেউ যায় না, নিস্তব্ধ নিরালায়। কথাটা বলে চলে গেলেন বড় বাবাজিন। উনি চলে যাবার পর দাদু বললেন, শুনলি তো কি বললো? এখন কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালকে রাতে দেখি রুকিয়া করে সেই জিন আসে কিনা। তুই এখন বাড়িতে যা, আর একটা কালো ছাগল ম্যানেজ কর, কালকে তো লাগবে, তাই না? দাদুর কথায় আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর চিন্তায় কিছু ভালো লাগছে না। আশাপুরি ওদের হাতে বন্দী। ওকে কিভাবে ফিরে পাবো, এসব ভাবতে ভাবতে কেটে গেল সেই দিনটা। পরের দিন সন্ধ্যা হবার আগে বড় বাবা জিনের কথা মতো একটা কালো ছাগল নিয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। আমি সেখানে যাবার পর দাদু বলল, এসেছিস, আয়, বস এখানে। আমিও আমার যা যা লাগে সেগুলো রেডি করলাম। একটু পর সন্ধ্যা হবে, তারপর দেখি বড় বাবা এসে কি বলে। দাদুর কথা মতো সেখানে বসে দুজনে কথা বলছিলাম। কিভাবে কেটে গেল খানিকটা সময়। সন্ধ্যা হবার পর আমিও দাদু বড় বাবা জিনের অপেক্ষা করছিলাম। ওনার জন্য অপেক্ষা করতে করতে তখন রাত প্রায় 10টা বেজে গেছে। এরকম একটা সময় উনি আসে আমাদের কাছে। উনি এসে বলে, সব কিছু রেডি করেছো তো, তাই না? শোনো, এখন ছাগল আর জিনিসপত্র নিয়ে একটা জঙ্গলে যাবা, যেখানে কেউ যায় না। সেখানে কি একটা জায়গার মধ্যে গোলবৃত্ত এঁকে ছাগলটাকে বলি দিয়ে তার রক্ত নিয়ে সেই গোলবৃত্তের ভিতরে ঢুকে রুকিয়া শুরু করবা। মনে আছে তো কি কি তন্ত্রমন্ত্র শিখিয়ে দিয়েছিলাম? তখন দাদু বললেন, হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, তাহলে এখন বেরিয়ে পড়ো। রাত ঠিক 12টার সময় এই কাজটা শুরু করবে। আর একটা কথা, এই নাচ নাচ জিনদের রূপ কিন্তু হয় অনেক ভয়ঙ্কর। ওদের ভয়ঙ্কর রূপ দেখে আবার ভয় পেও না, সাহস করে কথা বলবে। ভয় পেও না, আমি তোমাদের আশেপাশে থাকবো। আর একটা কথা, সেখানে যা কিছুই হোক সেই গোল বৃত্ত থেকে বের হবে না যতক্ষণ না সেই জিন চলে যায় আর আমি না বলি। ভুল করেও সে জিনের সামনে সেই বৃত্ত থেকে বের হলেও তোমাদের মেরে ফেলবে আর রক্ত খাবে, তাই সাবধানে থেকেও এখন বের হও। বড় বাবার কথা মতো আমরা সেটাই করলাম। দাদু আর আমি চলে গেলাম একটা জঙ্গলে। সেখানে গিয়ে ছাগলটা বলি দিয়ে তার রক্তগুলো একটা পাত্রে নিলাম। নিয়ে সেখানে একটা জায়গায় গোলবৃত্ত এঁকে দাদু আর আমি ঠিক সেখানে বসেই 12টার দিকে রুকিয়া করতে লাগলাম। দাদু আর রুকিয়া করছে। দাদু যখন রুকিয়া করছে আমি তখন পাশে বসে। দাদু তন্ত্র মন্ত্র পড়ার বেশ কিছুক্ষণ পর আশপাশে কেমন একটা গন্ধ ছড়িয়ে আর ভয়ঙ্কর গর্জন করে সেখানে চলে আসলেন 3টা জিন।
আপনাদের কি বলবো, সেই জিনগুলোর চেহারা এতটা ভয়ঙ্কর যে ওদের দেখলেই যে কেউ জ্ঞান হারাবে। ওদের চোখ একটা একটা, আর হাতও একটা, আর একটা পা, আর পুরো শরীরে লোম, আর চেহারার কথা আর কি বলবো। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে আমি নিজের চোখ বন্ধ করে ফেললাম। এদিকে দাদুও ভয় পেয়ে গেছে ওদের চেহারা দেখে। দাদু তার কবিরাজি জীবনে অনেক জিন্দে দেখেছে, কিন্তু এরকম ভয়ঙ্কর জিন কখনো নাকি দেখেনি। সেই জিন তিনজন এসে দুজন দাঁড়িয়ে রইলেন, আর যে পর্দার সে সর্দারিগিরি করে সে এসে দাদুর সামনে রাখা পাত্রের রক্তগুলো চেটে চেটে খেয়ে দাদুর দিকে তাকিয়ে বললেন, কবিরাজ, আমাকে কেন ডাকছিস? আর আমাকে ডাকার রুকিয়া তোকে কে শিখিয়ে দিল? কথাটা বলে সে জিন তার মাথাটা চরকির মতো ঘুরিয়ে বলল, ও, তাহলে এই চামচাটা তোকে এসব শিখিয়ে দিয়েছে, তাই না? বড় দাদার কথা বললো আর কি। তা বল, কেন ডাকলি আমাকে? সেই জিনের কথায় দাদু ভয় ভয় বললেন, আপনি আয়শাপুরীকে জোরপূর্বক আপনার কাছে বন্দি করে রেখেছেন কেন? কেনই বা ওকে বিয়ে করতে চান? আয়শাপুরী তো আপনাকে বিয়ে করবে না। এই যে আমার পাশে ছেলেটা আয়শাপুরী ওকে ভালোবাসে, আর ওকেই বিয়ে করবে। দাদুর কথায় সে জিন আমার দিকে তাকিয়ে বললেন, মানুষ আর জিনের কি ভালোবাসা হয়? শোন কবিরাজ, আমি আয়শাপুরীকে বিয়ে করব। আমি নাচ নাচ গোত্রের জিন সর্দার। আমি তোর বা তোর চামচার কথা শুনতে বাধ্য নই। আমাকে আর কখনো স্মরণ করবি না, করলে সেদিন তোর জানটাই নিয়ে যাব। কথাটা বলে চলে গেল সেই জিন। উনি চলে যাওয়ার পর দাদু আমি সেই গোলবৃত্তের মধ্যে বসে রইলাম। সেই নাচ নাচ জিন সর্দার চলে যাওয়ার পর ওখানে আসলেন বড় বাবা জিন। বড় বাবা জিনকে দেখে দাদু বললেন, দেখলেন, দেখলেন তো ওর ব্যবহার? ও তো বলে গেল আয়শাপুরীকে বিয়ে করবে, ওকে যেন আর হাজির না করি। আর আপনাকে, থাক, বলতে হবে না, আমি শুনেছি সব। ও আমাকে তোমার চামচা বলেছিল, আর অনেক গালাগালিও করেছিল। আমি তোমাদের একটা কথা বলি, আমি ওর সামনে আসিনি কেন জানো? কারণ ওদের গোত্রের সাথে আমাদের শত্রুতা আছে। ওদের দেখলেই আমার রাগ ওঠে। ওই জিন সর্দার আমাকে গালি দিয়ে আরো অপমান করছে, আর শাস্তি হবে এর ভয়াবহ। আমার তো বয়স অনেক। আমার মতো শক্তিশালী ও বয়স্ক যোদ্ধা জিনদের নিয়ে আমি ওদের উপর আক্রমণ করব। তোমরা এখন এখানে যে, হ্যাঁ, থেকো না, বাড়িতে চলে যাও। আমি কালকে তোমাদের কাছে আসবো, আর তোমাদের নিয়ে চলে যাব ওই জিনদের রাজ্যে। কথাটা বলে চলে গেলেন বড় বাবা জিন। উনি চলে যাবার পর সালাম দাদু আমাকে বললেন, নিষাদ, চল। দাদুর কথায় আমিও দাদু সেই জঙ্গল থেকে বাড়ির দিকে আস্তে আস্তে শুরু করলাম রওনা দিতে। বাড়ির দিকে আসার সময় দাদুকে বললাম, দাদু, বড় বাবা জিন কি বলল? উনি নাকি কাল আমাদের নিয়ে যাবেন। ওখানে কি কি হবে এই বিষয়ে জানো? আমার কথা জবাবে দাদু বললেন, কি আর হবে, শুরুতে ওদের আরেকবার বুঝিয়ে বলবে এতে কাজ না হলে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে ওদের থেকে আয়শাপুরীকে নিয়ে আসতে হবে। এখন অনেক রাত হয়েছে, এখন চল, তোকে বাড়িতে রেখে আসি। দাদুর কথায় আমি বললাম, না দাদু, আমাকে বাড়িতে রেখে আসতে হবে না, আমি একাই চলে যাচ্ছি, তুমি বাড়িতে যাও। দাদু বলল, একা একা যেতে পারবি? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ পারবো, চিন্তা করো না, যাও তো, তুমি বাড়িতে চলে যাও। আমার কথায় দাদু তার বাড়িতে গেলেন। এদিকে আমি রওনা করলাম আমার বাড়ির দিকে। দাদুর বাড়ি থেকে আমার বাড়ি বেশিটা দূরে না, 5 মিনিটের পথ হয়। নিশিরাত আমি হেঁটে চলছি বাড়ির দিকে। রাস্তা একদমই ফাঁকা। এরকম পরিস্থিতি যে যে কেউই তখন ভয় পাবে। কিন্তু বিশ্বাস করুন, আমার তখন একটুও ভয় করছিল না। কেননা আমার মনে তখন আয়শাপুরীর কথা ঘুরছিল। আশাপুরী ওই জিনদের কাছে বন্দী। ওর কি হবে? আমরা কি ওকে সেখান থেকে মুক্ত করতে পারবো? এসব ভাবছি আর হেঁটে চলছি। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ আমার সামনে একটা ছায়া দেখতে পারি। আমি ছায়াটা দেখে দাঁড়িয়ে যাই, আর সাহস করে বলি, আসসালামু আলাইকুম। কে আপনি? আমার সামনে কে? দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করিনি, দয়া করে আপনি আমার কোনো ক্ষতি করবেন না, যেতে দিন আমাকে। আমার কথায় সে ছায়াটা আমার আরও সামনে চলে আসলো। যে সামনে আসায় আমার শরীর কাঁপতে লাগলো ভয়ে। কেননা আমি যাকে ছায়া ভেবেছিলাম সে আসলে ওই নাচ নাচ গোত্রের জিন, যাদের চেহারা অনেক ভয়ঙ্কর, যাদেরকে সালাম দাদু হাজির করার সময় দেখছিলাম। আমি সেই ভয়ঙ্কর জিনটাকে দেখে পিছন থেকে ঘুরে দৌড়াতে যাব, ঠিক তখনই দেখলাম পিছনেও একটা ভয়ঙ্কর জিন দাঁড়িয়ে আছে। দুই দিকে দুজন। ওদের দেখে ভয়ে চিৎকার দিলাম, কিন্তু অবাক করা বিষয় হলো আমার গলা দিয়ে তখন কোনো চিৎকার বেরোচ্ছিল না। আমি চিৎকার দিতে না পারায় সেই জিন দুটো একটা ভয়ঙ্কর হাসি দিয়ে আমাকে ধরলেন। ওরা আমার শরীরে হাত রাখতেই ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার কিছু আর মনে নেই। আমরা যখন পুরো ঘটনাকে বলছিলাম তখন আসলে উপর থেকে আরও একজন খেয়াল করছিলেন। সে ওই নাদনাদ গোত্রের সর্দার। সে সব কিছু দেখছিল এবং এদেরকে পাঠিয়েছে যেন আমাকে এরকম ভয় আতঙ্কে মূর্ছা করে ফেলে। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আয়েশাপুরী আমাকে ডাকছে।
আয়শাটাকে আমি তাড়াহুড়ো করে বলি, কে কে আয়শাপুরি? তুমি তুমি কখন আসলে? আমি কোথায়? ওরা আমাকে কোথায় নিয়ে আসছে? আমার কথায় আশাপুরি আমার হাতটা ধরে বললেন, নিষাদ, শান্ত হও, ভয় পেও না, আমি আছি না, কেউ তোমার কিছু করতে পারবে না, ভয় পেও না, আমি তো আছি, তোমাকে ওরা ধরে নিয়ে আসছে, এটা নাচনাচ জিনগোত্র, তুমি এখন জিন ডাকছে আমার কাছে। পুরীর কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, কি থেকে কি হয়ে গেল, ওরা তোমাকে ধরে নিয়ে আসছে, তোমাকে নাকি বিয়ে করবে। আমার কথা জবাবে পুরী বলল, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, তবে চিন্তা করো না, আমি রাজি না হওয়া পর্যন্ত ও আমাকে বিয়ে করতে পারবে না, আমার হাতে চুড়িটাও নিতে পারবে না। আয়শাপুরীও আমার কথার মাঝে সেখানে চলে আসলেন সেই ভয়ঙ্কর জিন সর্দার, যে আমাকে ধরে নিয়ে গেছে। সে আশায় পুরী বলল, আপনি ওকে কেন ধরে নিয়ে আসছেন? ওকে এখনই রেখে আসুন। পুরী কথায় সে জিন বললেন, বুঝছো না কেন ধরে নিয়ে আসছি? ও তোমার ভালোবাসা, আর তুমি আমার ভালোবাসা। তুমি তো আমাকে এত সহজে বিয়ে করবে না, তাই তোমার ভালোবাসাকে ধরে নিয়ে আসছি। এখন তুমি যদি নিজের ইচ্ছায় আমাকে বিয়ে না করো, তাহলে তোমার ভালোবাসার এই ছেলেটাকে মেরে ফেলবো আমি। সেই জিনের কথায় আয়শাপুরী বলল, গাদ্রাক, মানে ওই জিন সর্দারের নাম গাদ্রাক। পুরী বলল, গাদ্রাক, বেশি বাড়িস না, নিষাদের কোনো ক্ষতি করার চিন্তাও করবি না, ছেড়ে দে ওকে। তখন সেই গাদ্রাক জিন বললেন, আমাকে বিয়ে না করলে ওকে ছাড়বো না, তোর হাতে সময় আছে 2 দিন, 2 দিনের মধ্যে আমাকে বিয়ে করতে রাজি না হলে ওই ছেলেটাকে মেরে ফেলবো। কথাটা বলে চলে গেল সে জিন। ওদিকে আমি তো বাড়িতে নেই, আমি তো এখানে আয়শাপুরীর সাথে। আমি বাড়িতে নেই দেখে মা বাবা আমাকে সবখানে খুঁজতে লাগলেন। সবখানে খুঁজে আমাকে কোথাও পেলেন না। কোথাও না পেয়ে মা বাবা চলে গেলেন সালাম দাদুর বাড়িতে। দাদুর কাছে যাবার পর মা বাবা বললেন, চাচা, নিশাত কোথায়? ও তো প্রায় সময় আপনার কাছে আসে, অনেক সময় রাত করে বাড়িতে ফেরে, কিন্তু কাল রাতে বাড়িতে ফেরেনি। ওকে সবখানে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। মা বাবার কথা শুনে দাদুর আর বুঝতে বাকি থাকে না আমি কোথায়। আমাকে নিশ্চয়ই ওই জিনেরা ধরে নিয়ে গেছে। কিন্তু এই কথা মা বাবাকে বললে সমস্যা হতে পারে, তখন ঘটনাটা সবারই জানাজানি হবে, এই ভেবে দাদু বুদ্ধি করে মা বাবাকে বললেন, আসলে আমি জানি নিষাদ কোথায়, কিন্তু আপনারা ভয় পাবেন না, নিষাদ ভালো আছে, আরও আছে আয়শা পরীর কাছে। আপনারা জানেন নিশ্চয়ই নিষাদের কাছে একটা পরী আসতো, দেখা করতো, কথা বলতো। সেই পরীটা কিন্তু খারাপ না, ভালো পরী। সেই পরী নিষাদকে পছন্দ করে, তাই ওর কাছে আসে। আর সেই আশাপুরী নিষাদকে তার রাজ্যে নিয়ে গেছে। দাদুর কথায় মা কান্না করতে করতে বললেন, চাচা, এখন কি হবে? আমার ছেলেকে ওই পরী ওর রাজ্যে নিয়ে গেছে, তাহলে আমার ছেলেকে কি আমি আর ফেরত পাবো না? তখন দাদু বললেন, পাবেন না কেন? অবশ্যই পাবেন। বললাম না, পরীটা খারাপ না। সেই পরীটা 2-1 দিনের মধ্যে ওকে আবার রেখে যাবে। আপনারা এখন বাড়িতে যান, আর কোনো চিন্তা করবেন না। 2-1 দিনের মধ্যে নিষাদ না আসলে আমি ব্যবস্থা করব, চিন্তা করবেন না। আর হ্যাঁ, এই কথাটা কাউকে বলিয়েন না। লোকে জানাজানি হলে তখন পুরী রাগ করে, তখন কিন্তু নিষাদকে আর ফিরিয়ে দিবে না। কথাটা গোপন রাখুন, ও 2-1 দিনের মধ্যেই ফিরবে ইনশাল্লাহ। সালাম দাদুর কথায় মা বাবা বাড়িতে চলে গেলেন। মা বাবা চলে যাওয়ায় দাদু ভাবতে লাগলেন, আসলে আমি কোথায়? মা বাবাকে তো মিথ্যা বলল, কিন্তু দাদু আসলে ভালোভাবে জানতেন না আমি কোথায় আছি। এদিকে আমিও আশা করি সেই নাচ নাচ জিন রাজ্যে বন্দী। সেই বন্দী সর্দার 2 দিন সময় নিয়েছে, 2 দিনের মধ্যে আয়শা পরি ওকে নিজের ইচ্ছায় বিয়ে না করলেই ও আমাকে মেরে ফেলবে। এসব চিন্তা করতে করতে জিন রাজ্যে কেটে গেল একটা দিন। সামনে বাকি আর একদিন। একদিন পর আয়শা যদি সেই জিন সর্দারকে বিয়ে না করে, তাহলে সেই সর্দার আমাকে মেরে ফেলবে। এসব চিন্তা করে আশাপুরী আমাকে বললেন, নিষাদ, তুমি বাড়িতে চলে যাও। আশাপুরীর কথায় আমি বললাম, কি বলো? আমি কিভাবে বাড়িতে ফিরে যাব? আমি কি পারবো যেতে? আর এরা আমাকে ছেড়ে দিবে নাকি? তখন পুরী বলল, আমি বললেই দিবে। ওর কথায় আমি বললাম, না, তবুও যাব না। আমি তোমাকে ছাড়া একা যাব না। আমার কথায় আশাপুরী বলল, নিষাদ, দ্বিতীয়বার আর না করবে না। যা বলছি তাই করো। কথাটা বলে আশাপুরী সে জিন সর্দার, যার নাম গাদ্রাক, সে জিন সর্দারকে ডাকলো। আশাপুরীর ডাকে জিন সর্দার এসে বলল, কি হলো? কি চিন্তা করলে? তুমি কি আমাকে বিয়ে করবে? যদি না করো তাহলে আগামীকাল তোমার ভালোবাসার এই ছেলেটাকেই মেরে ফেলবো। ওনার কথাই পুরি বলল, সেটার আর দরকার হবে না। আমি 2টা শর্তে আপনাকে বিয়ে করতে পারি। আশাপুরীর কথায় সেই সর্দার বলল, কি শর্ত? বলো বলো। তখন পুরি বলল, প্রথম শর্ত, নিষাদকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে হবে। কখনো কোনো দিন ওর বা ওর পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। আর দ্বিতীয় শর্ত হলো, আমাকে বিয়ে করতে হবে মানুষদের দুনিয়াতে। নিষাদের গ্রামে অনেক পুরনো একটা রাজবাড়ি আছে। সেই রাজবাড়িতে মিশে আছে আমার অতীত, আমার মা বাবাকে হারানো বেদনা। আমি সেই বাড়িতেই আপনাকে বিয়ে করব।
আশাপুরীর কথায় সেই সর্দার একটু চুপ থেকে বলল, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি, কিন্তু এখানে কোনো রকম বুদ্ধি করলে, কোনো হুজুর কবিরাজকে ডাকলে আমি কাউকে ছাড়ব না। আর আমি এমনিতেও কাউকে ভয় পাই না। ঠিক আছে, তাহলে তোমার কথা মতো হবে, আমি রাজি। আমি এখন এই ছেলেটাকে ওর পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি, আর কাল রাতের বেলা ওই মানুষদের রাজবাড়িতে তোমার বিয়ে হবে আমার সাথে। আমি তোমাকে বিয়ে করব ওখানে। কথাটা বলি সেই সর্দার জিন হুকুম দিলেন আমাকে যেন রেখে আসা হয়। এদিকে আমি তো আশাপুরীকে রেখে আসবো না, ওকে ছেড়ে আসতে চাচ্ছি না। কিন্তু আমার কোনো কথা না শুনে আমাকে আমাদের গ্রামে রেখে যাওয়া হলো। আমি গ্রামে সেই বাড়িতে না গিয়ে আগে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে যাবার পর আমি দাদুকে ডাকতেই উনি দৌড়ে আসলেন আমার কাছে। উনি এসে বললেন, নিশাদ, তুই আসছিস? কোথায় ছিলি তুই? দাদুর কথায় আমি ওনাকে শান্ত হতে বললাম, আর আমি কোথায় ছিলাম সব ওনাকে খুলে বললাম। আমার কথায় দাদু বললেন, আমাকে চিন্তামুক্ত করলি নিষাদ। ভাগ্য ভালো তুই আগে বাড়িতে যাসনি। শোন, তুই হারিয়েছিস বলে তোর মা বাবা আমার কাছে এসেছিল। আমি তোর মা বাবাকে বলেছি তোকে আশাপুরি তার রাজ্যে নিয়ে গেছে। তোর মা বাবাকে এটাও বলেছি তোকে দু একদিনের মধ্যে দিয়ে যাবে। কিন্তু নিষাদ, তোকে ওরা রেখে গেল কেন? কারণ কি? দাদুর কথায় আমি সব ঘটনা খুলে বললাম তাকে। কথাগুলো বলার সময় আমার চোখ দিয়ে পানি ঝরছিল। আমি দাদুকে বললাম, দাদু, তোমার সাথে কথা আছে। এই বলে দাদুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে আসায় মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। মায়ের কান্না দেখে বাবা বললেন, নিষাদ, তুই ফিরে আসছিস বাবা। আমরা তোকে হারিয়ে সালাম কবিরাজের কাছে যাই। সেখানে যাবার পর উনি বলে তোকে নাকি সেই পরী নিয়ে গেছে। বাবার কথায় আমি বললাম, হ্যাঁ বাবা, কিন্তু তোমরা আশাপুরীকে ভুল বুঝো না। ও অনেক ভালো, ও অনেক ভালো পরী। আমার কোনো ক্ষতি করেনি বাবা, ক্ষতি করেও না, কোনোদিন করবেও না। আমার কথায় বাবা বললেন, ক্ষতি করুক আর না করুক, পরী তো পরী, তাই না? ও তো মানুষ না। আমরা বাবা তোকে কোনো পরীর সাথে মেনে নিব না। তোর খালাতো বোনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি। এ তো কোনো সমস্যা নেই। আমরা তোকে অন্য কোথাও বিয়ে দিব রে বাবা। বাবার কথায় আমি বললাম, বাবা, দয়া করে এসব বলো না তো। আমি এখন বিয়ে করতে চাই না। মা বলল, কেন চাইবি না? সেই পরী যদি আবার তোকে নিয়ে যায় তখন কি হবে? মায়ের কথায় আমি বললাম, না মা, এমনটা করবে না, চিন্তা করো না। তা আমার কথায় বাবা বললেন, চিন্তা করার মতো কিছু করলে তো চিন্তা করব, তাই না? তুই এখন বিয়ে করবি না মানলাম, কিন্তু একটা কথা শুনে রাখ, এরপর সেই পরীকে যদি তোর কাছে আসতে দেখি, বা পরী যদি আবার তোকে ওর রাজ্যে নিয়ে যায়, তাহলে আমি কবিরাজ ডেকে ওকে বন্দি করব, মনে রাখিস। কথাটা বলে বাবা চলে গেলেন। এ কি, একে তো আশাপুরী চিন্তাকাল, ওদের বিয়ে, তার উপর আবার বাবা আমাকে বিয়ের কথা বলছে। আমি বাড়িতে আসার পর চিন্তায় আছি। ওই জিন সর্দার কালকে রাজবাড়িতে আশাপুরীকে বিয়ে করবে। নিজের ভালোবাসার কাউকে অন্য কারো সাথে বিয়ে হতে দেখাটা যে কতটা কষ্টের, সেটা যার সাথে ঘটে সেই বুঝে। বুঝতে পারছি না কি করব। চিন্তায় চিন্তায় সেদিনটা কেটে গেল। পরের দিন চিন্তা আরো বেড়ে গেল। আজ রাতে আশাপুরীর বিয়ে, কি হয় কি হয় এসব নিয়ে ভাবতে লাগলাম। চিন্তায় আমার কোনো কিছুই ভালো লাগছে না। এসব নিয়ে সালাম দাদুর বাড়িতে যাচ্ছি আর আসছি। এভাবে চিন্তার মাঝে কেটে গেল দিনটা। দিন পেরিয়ে রাত আসায় আমি চিন্তা ও ভয় আরো বেড়ে গেল। আমার চিন্তার মাঝে আমার ভেতরটা কাঁপা কাঁপা গলায় আমি আতঙ্কের মধ্যেই, সবটা মিলে কথা বের হচ্ছে না। আতঙ্কগ্রস্ত আমি সব মিলে। ওদিকে আশাপুরীকে দেখা কথা মাত্র সেই জিন সর্দার তার অনুসারী কয়েকজন জিনকে নিয়ে আসলেন আমাদের গ্রামের সেই রাজবাড়িতে। সেখানে আসার পর সেই জিন সর্দার আশাপুরীকে বললেন, বাহ, সুন্দর পরিবেশ। তোমাকে মানুষদের দুনিয়াতে বিয়ে করতে পারবো ভাবতে পারিনি। আজ তোমাকে বিয়ে করে আমি হব অনেক অনেক শক্তিশালী। তখন কয়েকটা জিন রাজ্য শাসন করব আমি। কোথাও তোমরা আয়শাপুরীর সাথে আমার বিয়ে শুরু করো। কোথায় তোমরা? কোথায় তোমরা আয়শাপুরীর সাথে আমার বিয়ের কাজ শুরু করো না? কই রে তোমরা? সেই গাদরাক জিন সর্দারের কথায় ওনার আর আয়শাপুরীর বিয়ের কাজ শুরু হলো। রাত তখন 11 কি 12টা হবে। আয়শাপুরী আর জিন সর্দারের বিয়ে হবে এমন একটা সময় সেই রাজবাড়িতে গিয়ে হাজির হলেন সালাম দাদু। সালাম দাদু সেখানে একা যাননি, ওনার সাথে আরও 3টা মাদ্রাসায় ছাত্রদের নিয়ে গেছেন। মাদ্রাসার ছাত্রদের নিয়ে সালাম দাদু দ্রুত সেই রাজবাড়ির যে এরিয়াটা, সেটা দোয়া কালাম পড়ে বন্ধ করে দেয়। আসলে এখানে আশাপুরী একটা প্ল্যান করেছিল। আশাপুরী জানতো ওই গাদরাক জিন রাজ্যে গিয়ে তার সাথে যুদ্ধ করে পারা যাবে না। তাই আশাপুরী বুদ্ধি করে সেই সর্দারকে বলেছিল আমাকে ছেড়ে দিতে, যেন আমি এসে সবকিছু দাদুকে বলি আর প্ল্যান করি। আশাপুরীর প্ল্যান মতোই সবকিছু হয়েছে। গাদরাক জিনকে রাজবাড়িতে বন্দি করার পর সেখানে আসে বড় বাবা জিন। বড় বাবা জিন আরও কয়েকজন শক্তিশালী জিনকে নিয়ে আসছে। এটা দেখে গাদরাক জিন আয়শাপুরীর দিকে তাকিয়ে বললেন, ধোকা, আমাকে ধোকা দিলি আয়শাপুরী, আজ তোদের কাউকে আমি ছাড়বো না। সেই জিন সর্দারের কথায় আয়শাপুরী বললেন, কে কাকে ছাড়বে না সেটা তো প্রমাণ হবে এখন। এদিকে তখন বড় বাবা জিন বললেন, গাদরাক,
কেমন আছিস? আমাকে সেদিন গালি দিয়েছিলি মনে আছে? আজকে কোথায় যাবি?" বড় বাবা জিনের কথায় গাদরাক জিন বলে উঠল, "সেদিন কেন তোকে এখনই গালি দিব? তোদের গোত্রের সাথে আমাদের শত্রুতা। শত্রুতা তো আছে জানিস? আমি তোদের কাউকে ভয় পাই? পাই না রে, পাই না। আজকে তোরা আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তোদের ছাড়ব না আমি।" কথাটা বলে গাদরাক জিন তার অনুসারী কয়েকজন জিনকে নিয়ে বড় বাবা জিনদের উপর ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো যুদ্ধ। গাদরাক জিন সর্দারের হাতে শক্তিশালী চুড়ি থাকায় বড় বাবা জিনও তার সাথে আসা কেউ ওর সাথে যুদ্ধে পারবে না। তাই আশা করি সেই গাদরাক জিনের সাথে যুদ্ধ করতে লাগলেন, কেননা তাদের দুজনের হাতে পড়া ছিল সেই চুড়ি। দুজনেই সমানে সমান শক্তিশালী। আশাপুরী আর গাদরাক দুজনের সমান শক্তিশালী হলেও গাদরাকের সাথে আসা জিনগুলোর চেয়ে বড় বাবা জিনেরা বেশি শক্তিশালী, যার ফলে বড় বাবা জিন গাদরাকের সাথে জিনগুলোকে ইচ্ছে মতো পেটাতে লাগলেন। ওদের পেটাতে পেটাতে একসময় মেরেই ফেললেন। ওদের পেটাতে পেটাতে যখন মেরে ফেললো, একটা জিনও পালাতে পারেনি, কারণ সেই রাজবাড়িটা সালাম দাদু বন্দী করে রেখেছেন তার মন্ত্রতন্ত্র দিয়ে। বন্ধ করা আছে। গাদরাকের সাথে আসা সবগুলো জিন মারা গেছে। বাকি রয়েছে গাদরাক নিজে। সে আশাপুরীর সাথে তখনও যুদ্ধ করছে। গাদরাকও আশাপুরীর যুদ্ধের সময় আশাপুরী ওই গাদরাক জিনকে আঘাত করতে থাকে। আশাপুরীর আঘাতের ফলে সে জিন অনেক দুর্বল হয়ে যায়। এদিকে তখন আমি একটা অবাক করা ঘটনা দেখি দূর থেকে। আমি দেখলাম আশাপুরী গাদরাক জিনকে আঘাত করছে। তখনই হঠাৎ করে আশাপুরী বললেন, "ছাড়ো না, এটা করো না, করো না, এটা ছাড়ো না।" কথাটা বলার সাথে সাথে দেখলাম আশাপুরী রেগে একটা চিৎকার দিয়ে সেই গাদরাক জিনের মাথায় এত জোরে একটা আঘাত করলেন, সে গাদরাক জিনের মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল। আশাপুরীর আঘাতে মারা গেল গাদরাক জিন। গাদরাক জিন মারা যাওয়ায় আশপাশের আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। আমি তখন খুশি মনে দাঁড়িয়ে রইলাম। এমন সময় বড় বাবা জিন সালাম দাদুর কাছে গিয়ে দাদুকে ফিসফিস করে কি জানি বললেন। ওদিকে আশাপুরি আবার দেখলাম আমার দিকে তাকিয়ে অঝরে কান্না করছে। এসব হচ্ছেটা কি? আমি দাদুর কাছে গিয়ে দাদুকে বললাম, "কি হলো দাদু? আমরা তো যুদ্ধে জয়লাভ করছি। ওই গাদরাক জিন তো মারা গেছে। তাহলে সবার মন খারাপ কেন? আশাপুরি বা কান্না করছে কেন?" আমার কথায় সালাম দাদু যা বললেন, সেটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দাদু বলল, "নিষাদ, কিছু কিছু জয়, কিছু কিছু সাফল্য জীবনে দুঃখ নিয়ে আসে। তোর আর আশাপুরীর বেলাও ঠিক কেমনটাই হয়েছে। আমরা ওই জিনদের সাথে যুদ্ধে জয়লাভ করেছি ঠিকই, কিন্তু তুই আজ হেরে যাবি। পরিস্থিতির কাছে আজকে হারিয়ে ফেলবি ভালোবাসাকে।" দাদুর কথায় আমি অবাক হয়ে বললাম, "কি হয়েছে দাদু? এসব কি বলছো? খুলে বলো তো সব।" আমার কথায় দাদু বললেন, "নিষাদ, আশাপুরী সেই গাদরাক জিনকে মেরে ফেলার সময় সেই গাদরাক জিন আশাপুরীকে বলে, 'আশাপুরী, তুই আমাকে ধোকা দিলি, আমাকে বিয়ে করলি না, তাই না? আমিও তোর বিয়ে ওই ছেলেটার সাথে হতে দিব না। তুই আমার না হলে অন্য কারো হতে পারবি না।' এই বলে সেই জিনটা তার হাতে যে ছুরি ছিল সেটা আশাপুরীর হাতে পরিয়ে দেয়। আশাপুরীর এক হাতে এখন ২টা ছুরি। ওর সাথে ২টা ছুরি থাকায় ও এখন এতটা শক্তিশালী হয়েছে যে যে কোনো মানুষ তার স্পর্শে আসতে পারবে না। তোকে যদি সোজাভাবে বলি, আয়শাপুরী তোর কাছাকাছি আসতে পারবে না কখনো। ও যদি তোর কাছাকাছি আসে, তোকে স্পর্শ করে, তাহলে তোর শরীর পুড়ে যাবে। যেখানে স্পর্শ করবে সেখানে পুড়ে যাবে। ওকে তুই দেখতে পারবি, কিন্তু সবসময় ১০-১৫ হাত থেকে দূরে। দাদুর কথায় আমার চোখে পানি চলে আসছিল। আমি ছলছল চোখ নিয়ে আয়েশাপুরীর দিকে তাকিয়ে বললাম, "না, না, আমি এটা মানি না। আবার যাই হোক, আমি ওর কাছে যাবই।" কথাটা বলে আমি আয়েশাপুরীর দিকে এগিয়ে যেতে লাগলাম। তখনই আয়েশাপুরী আমাকে বললেন, "নিষাদ, দাঁড়াও, এসো না। নিষাদ, আমার কাছে এসো না, দূরে যাও।" কিন্তু আমি পুরীর কোনো কথা না শুনে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই আয়েশাপুরী বাতাসে মিশে গেলেন। ও চলে যাওয়ায় বড় বাবা জিন আমাকে উদ্দেশ্য করে বললেন, "পরিস্থিতি মেনে নাও, পরিস্থিতি মেনে নাও নিষাদ। আয়েশাপুরী তোমার ভালোর জন্য তোমার কাছে আসছে না, আসবে না। তুমি বিষয়টা মেনে নাও, এতে তোমারই ভালো হবে।" কথাটা বলে চলে গেলেন বড় বাবা জিন। উনি চলে যাবার পর সালাম দাদু আমার কাছে আসলেন। এসে বললেন, "চলো, বাড়িতে চলো।" "না দাদু, আমি আয়েশাকে ছাড়া যাব না। ওকে আসতে বলো। আমি ওকে ছাড়া যাব না। আয়েশা, তুমি কোথায় আয়েশা?" এই বলে কান্না করতে লাগলাম। আমার কান্নায় দাদু আমাকে ধরে জোর করে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আমি অনেকবার আয়েশাপুরীকে ডেকেছি, ও আসেনি। আমি বাড়ির কাছে আসতে দাদু বললেন, "নিষাদ, স্বাভাবিক হয়ে থাকো। আয়েশাপুরী যে তোর থেকে দূরে গেছে এমনটা না। ও তোর কাছে আসবে। তুই কথাও বলতে পারবি। কিন্তু সেটা ১০-১৫ হাত দূরে থেকে। এখন বাড়িতে যা, তোর মা-বাবাও যেন এসব কিছু জানতে না পারে।" কথাটা বলেই দাদু বাড়িতে চলে গেলেন। এদিকে আমিও মন খারাপ করে চলে গেলাম বাড়িতে।
বাড়িতে যাবার পর সেই রাতে আশাপুরীর জন্য অনেক অপেক্ষা করছিলাম, কিন্তু ওহো আসেনি। এভাবে দুজনের জীবন পাল্টে যাবে বুঝিনি। দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাব কল্পনাও করিনি। আশাপুরী আমার কাছে না আসায় আমি সব সময় মন খারাপ করে থাকতাম। এভাবে কেটে যায় দুদিন। দুদিন পর এক বিকেলবেলা আমি মাঠে বসেছিলাম, মনটা ভীষণ খারাপ। আমি সেখানে বসে থাকা অবস্থায় আশাপুরী সেখানে আসে। ও আমার পিছনে এসে দাঁড়ায়। আমি বুঝতে পারি, বলি আমি, কেমন আছো? দুদিন দুদিন হলো আমার কাছে আসো না। একবারে চলে যেতে আমাকে ছেড়ে। কথাটা বলে পিছনে ঘুরে তাকালাম। দেখলাম আশাপুরী আমার থেকে দূরে দাঁড়িয়ে আছে। আমার কথায় পরি বলল, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, না কখনো দূরে চলে যায়। মানুষের মধ্যে দূরত্ব হয় ঠিকই, কিন্তু সত্যিকারের ভালোবাসা চিরদিন থেকে যায়। নিষাদ, এরকম একটা ঘটনা ঘটবে আমিও ভাবতে পারিনি। তোমার ভালোর জন্য আমাকে দূরে থাকতে হবে। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না নিষাদ। দূর থেকে হলেও তোমার পাশেই থাকবো সবসময়। ভালোবাসি আমি, ভীষণ ভালোবাসি। অনেক, অনেক বেশি। আমার থেকেও বেশি। আশাপুরীর কথায় মন খারাপ নিয়েও মুচকি একটা হাসি দিয়ে বললাম, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে। আমার কথায় পরি বলল, তোমাকেও। পরির সাথে কথা বলার সময় দূর থেকে মা ডাকছিলেন। মায়ের ডাকে সেখান থেকে উঠে দাঁড়ালাম। তখন আমার দিকে মায়াবী এক দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন আশাপুরী। ও চলে যাওয়ায় আমিও আসতে লাগলাম বাড়ির দিকে। আশাপুরীর সাথে বিয়ে হয়েও যেন হলো না আমার। পরিস্থিতি আমাদের এক হতে দিল না। আশাপুরীর সাথে বিয়ের স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। এখনো আশাপুরী আমার কাছে আসে, কথা বলে, কিন্তু সেটা ওই দূর থেকে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো পরীর সাথে বিয়ে গল্পটি? জানি কষ্ট লাগবে, তবুও কিছু করার নেই। কিছু গল্পের শেষটা যে কষ্টের হয়। পরীর সাথে বিয়ে গল্পটি এখানেই শেষ করছি। নতুন গল্প নিয়ে হাজির হব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর জানাবেন কেমন লাগলো গল্পটি। আসসালামু আলাইকুম। মাহে রমজানের রোজা চলছে, রোজা রাখুন, আল্লাহর শুক্রিয়া আদায় করুন। আমরা সবাই ভালো থাকি, আল্লাহর নৈকট্য হাসিল করি এবং সবাইকে ভালোবাসা মাহে রমজানের শুভেচ্ছা।